আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে যেখানে সেটা হচ্ছে ওকে, আমাদের ভিডিও রেকর্ডটা স্টার্ট হয়েছে। আমরা একটু আমাদের মেইলে যাই। আচ্ছা, ওকে, তো কিওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি, ওকে অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন, ফাইন। এখানে হচ্ছে বেস্ট, ডাউনলোড করে নিলে আরো বেটার, আমরা ডাউনলোডই করে নিই। আচ্ছা, সেই কিওয়ার্ড রিসার্চের এগুলো আসলে প্রত্যেককেই ট্রাই করতে হবে, কারণ শুধু ক্লাস করে গেলে হবে না, আসলে আপনাদেরকে এগুলো শিখতে হবে, কারণ এগুলো নিয়েও আমরা মার্কেট প্লেসে বা নিজের সাইটের জন্য কিন্তু আমরা কাজ করব। তো আলটিমেট এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। আচ্ছা, ওনার যদি আমি প্রথমে যেটা দেখব, কিওয়ার্ড রিসার্চ অ্যাফিলিয়েটের জন্য করেছেন, ওকে, তো আমাকে বুঝতে হবে যে উনি যে অ্যাফিলিয়েট করতে চাচ্ছে ওনার নিশ কুকওয়্যার, ওকে ফাইন, উনি ওনার নিশটা সিলেক্ট করেছে। তো দেখেন এখন বুঝতে হবে যে উনি অনেকেই যে বিষয়টা ভুল করে অনেকবার শেখানোর পরেও, সেটা হচ্ছে কিওয়ার্ডের প্যাটার্ন ঠিক নাই, অনেকের হয়। বাট উনার যদি আমি প্রথমটা দেখি তাহলে উনি লিখেছে বেস্ট সিরামিক কুকওয়্যার ফর গ্যাস স্টোভ, ওকে। দেখেন ওনার আমি বলবো যে হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, প্যাটার্ন ঠিক আছে, কারণ ওই যে বাইং টাইপের কিওয়ার্ড হতে হবে। বেস্ট সিরামিক আছে, ওকে। ইন্ডাকশন কুকওয়্যার, হ্যাঁ এটাও ভালো আছে। মানে প্যাটার্ন গুলো আমি দেখতেছি, আমি কিওয়ার্ডের হার্ড বা কঠিন বা সহজ এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, আগে দেখতেছি প্যাটার্ন ঠিক আছে কিনা। বেশি আমি কুকওয়্যার সেট, ওকে, স্কোয়ার, ওকে। বা যদি অনেক সময় এগুলো হ্যাঁ এরকমও হতে পারে, অথবা অনেক সময় এভাবে দিয়ে লাস্টে যদি রিভিউও পাওয়া যায়, মানে রিভিউ লেখা থাকে বা বেস্ট লেখা থাকে, বা না হলেও সমস্যা নেই। কুকওয়্যার সলিড সিরামিক কুকওয়্যার, ওকে। আচ্ছা, যাই হোক, ওনার হচ্ছে প্যাটার্নগুলো ঠিক আছে। কিওয়ার্ডের প্রথম দেখলাম, এরপরে সার্চ ভলিউমগুলো, হ্যাঁ সার্চ ভলিউমও ভালো আছে, কম আছে, কিন্তু কম থাকলে আমাদের দেখতে হবে ইজি কিনা। সো এখানে অ্যাকচুয়াল কম্পিটিটর, ওকে, কিছু কিওয়ার্ড পেয়েছে তো খুবই ভালো। তবে 300-র নিচে যেগুলো সেগুলো আমাদের জন্য বেটার, র্যাঙ্কিং ডিফিকাল্টি আমরা 30-র নিচের দিকে যাব। সো যেগুলোর কম্পিটিটরও কম থাকবে সেগুলোর ডিফিকাল্টিও কম থাকে। যেমন এইটা একটা দেখতে পাচ্ছি, বেস্ট কুকওয়্যার কি মেটেরিয়াল ফর গ্যাস স্টোভ, ওকে, হচ্ছে 170, 22 ডিফিকাল্টি 260, ওকে সেরকম। আচ্ছা, যাই হোক, আমরা এখন কিওয়ার্ড গুলো দেখি এখান থেকে। আর এই কয়টা জিনিসই হচ্ছে মেইন, এই কয়েকটা হলেই আপনি আপনার কাজ স্টার্ট করতে পারেন। তো আমরা যদি আমাদের এখন মূল বিষয়গুলো একটু দেখি, তাহলে আমরা হচ্ছে মোস্টটাকে প্রয়োজনে অন করে দেই। দেখেই বোঝা যাচ্ছে যে ওই কিওয়ার্ড গুলো, হ্যাঁ এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে ইজি, কিছু কিওয়ার্ড আছে মোটামুটি একটু হার্ড, তবে খুঁজলে এভাবে আরো অনেক
ভালো ভালো কিওয়ার্ড পাবেন, কারণ আপনার কুকওয়্যার হলে কুকওয়্যারের আরো অনেক কিছু আছে, শুধু তো সিরামিকের না, আরো অনেক আছে। এরকম খুঁজতে খুঁজতে দেখা যাবে যে এখানে যেগুলো করেছেন সেখান থেকেও যদি বেস্ট 5টা পান, আর জায়গা থেকে 5টা, এভাবে করতে করতে বা এখানে খুঁজলেও আরো অনেক পাওয়া যাবে। তো আসলে এগুলো নিয়ে সাইট তৈরি করার মতো খুবই উপযোগী কিওয়ার্ড। আমরা একটু সার্চ দিয়ে রাখি, পরে এদিকে দেখতেছি। যেমন অনেকগুলো আছে, তবে কিছু কিছুগুলো একটু মনে হচ্ছে আপনার একটু হার্ড আছে। সমস্যা নেই, তারপরেও কাজ করার মতো লিমিটের মধ্যে আছে অনেকগুলো, 38, 36। তো সবসময় চেষ্টা করতে হবে আমাদের একটু কমের দিকে আসা। যেহেতু শুরু করেছেন তার মানে হবে এভাবে বিভিন্ন টপিকস নিয়ে অ্যানালাইসিস করতে করতে, কারণ সিস্টেমটা ধরতে পারলে কিওয়ার্ড রিসার্চ করাটা আপনাদের জন্য খুব ইজি। দেখেন এগুলো ওই যে বলেছিলাম যে স্বাভাবিক যদি এদিকে মিলে যায় বাকি সব কিছুতেই আসলে মিলবে। তো যেমন ভাইয়া পেজটা হ্যাং হয়ে গিয়েছে। আচ্ছা, পেজ হ্যাং হয়ে গেছে, আচ্ছা দাঁড়ান, তো মেবি ভিডিওটা আগে, আচ্ছা কেউ দেখতে পাচ্ছেন না? পাচ্ছি তো, কিন্তু স্লোলি বুক করতেছে। আচ্ছা আচ্ছা, না, ওকে দেখতে তো পারতেছি ভাইয়া, স্বাভাবিকভাবে দেখতেছি। ওকে। আচ্ছা দাঁড়ান, আমার ভিডিওটা তাহলে শেষ হয়নি, এটা অলমোস্ট হয়ে গেছে। এটা শেষ হয়ে গেলে আবার স্মুথ ভাবে চলবে, যাদের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা যে কিওয়ার্ড গুলো ওনার দেখলাম, উনি যে কিওয়ার্ড গুলো নিয়েছে, এটা কিন্তু দেখেন মোটামুটি ইজি আছে মনে হচ্ছে, কারণ অনেকেই খুব কম ইয়ে হয়েও আছে। তারপরেও আপনি যারা অন্যান্য এই যে অনেক ইজি সাইটগুলো কাজ করতেছে সেগুলো নিয়ে করেন। এছাড়া হচ্ছে বেস্ট কুকওয়্যার ফর, এই যে দেখেন বেস্ট কুকওয়্যার ফর গ্যাস গ্রিল, মানে বিভিন্ন গ্যাস গ্রিলের জন্য, বা এরকম আরো অনেক আছে। বেস্ট নন স্টিক প্যান ফর গ্যাস স্টোভ। ওকে, শুধু যে আপনার ওইটার মধ্যেই দেখেন এরকম করে আরো অনেক ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যাচ্ছে। পটস প্যান ফর ইলেকট্রিক স্টোভ, পটস অ্যান্ড প্যান 2020। তো যাই হোক, এখানে ওনার হচ্ছে প্যাটার্ন যেটা বললাম ঠিক আছে, এই সঠিক প্যাটার্নের মধ্যে আসলেই জাস্ট এখানে আরো অনেক বেশি কিওয়ার্ড পাওয়া যাবে। সেগুলো একটু লোড নিয়ে দাঁড়ান, আমার ভিডিওটার অবস্থা দেখি। অলমোস্ট 100% হয়ে গেছে, একটু প্রসেসিং টাইম নেবে হয়তো। সুকলভার কেটে দিই। আচ্ছা, ওকে। সো দেখেন আমরা যদি এদিকে দেখি, বেস্ট পটস অ্যান্ড প্যান ফর গ্যাস স্টোভ যেগুলো বললাম, এগুলোতে কিন্তু দেখেন এটাও অনেক ভালো দেখতে পাচ্ছি কিছু কিছু। তবে এগুলোতে দেখতে হবে যে কি অবস্থা, আপনার হচ্ছে ডিফিকাল্টির বিষয়গুলো। যেমন যেটা পেলাম, এটা বেস্ট পটস অ্যান্ড প্যান্স ফর গ্যাস স্টোভ, একসাথে দুইটা জিনিস। ওকে, এটাও অনেক ইজি আছে, এবং এটা মনে হচ্ছে যে আপনার ইয়েটাও অ্যাকচুয়াল কম্পিটিটরটাও হয়তো কম হবে। আবার সার্চ ভলিউমও দেখেন অনেক ভালো। সেই টাইপের কিওয়ার্ডগুলো নিয়ে, হ্যাঁ উনি যে টাইপের কিওয়ার্ডগুলো রিসার্চ করছে এগুলো নিয়ে কাজ করা যায়। বেস্ট গ্যাস স্টোভ, ওকে।
যেগুলো পাচ্ছি এভাবে 260। ওকে, হ্যাঁ এগুলো কাজ করা যায়, কারণ আমরা প্রথম যে ওই যে ইয়েটা বলেছিলাম কিছু রিকোয়ারমেন্ট, দেখেন প্রতিটা রিকোয়ারমেন্টই এখানে মূলত আছে। মাত্র এটা সার্কুলামটা বের হয়ে নি। 110। হ্যাঁ এটাতে অনেক ইয়ে আছে। তো যাই হোক, এগুলো আপনি যেগুলো বের করেছেন এগুলো নিয়ে কাজ করা যাবে। এছাড়াও দেখেন এদিকে আসলে বিভিন্ন আরো অনেক কিওয়ার্ড আছে, এগুলো আপনি এভাবে নিতে পারেন। যেমন এটা 2020 দেখালো, 20 বাদে দেখা যাইতে পারে। এদিকে আরেকটা এই যে কিওয়ার্ড পেলাম ইলেকট্রিকের জন্য, এটাও তো মনে হচ্ছে খুবই ভালো। যাই হোক, এরকম অনেকগুলো কিওয়ার্ড আরো পাবেন। তো কিওয়ার্ড গুলো ঠিক আছে, আপনি যে কিওয়ার্ড গুলো বাছাই করেছেন এগুলো ভালো। তবে আপনি ওই যে ওই টাইপের আরো বেশি এতে যান, দেখবেন আরো অনেক কম। এই যে আপনি এগুলোর মধ্যেও অনেক কিওয়ার্ড পাবেন। তো এদিকে অনেক কিওয়ার্ড গুলো আছে, এগুলো নিয়েও কাজ করা যায়। যেমন এগুলো আমরা যদি দু একটাকে দেখি, এদিক থেকে আমরা কোন একটাতে আসলাম, এটাই যেমন খুবই কম দেখাচ্ছে। এটা কোন একটা ব্র্যান্ডেবল, মানে কোন প্রোডাক্টের ব্র্যান্ডের নাম নিয়ে তৈরি। 170। ওকে আমরা দেখি। এদিকে অনেকগুলোতেই তো আমরা পেলাম। আবার যারা এই যে খুবই উইক আছে ফার্স্ট পেজে, তাদের মধ্যে এবার এখানে প্রয়োজনে চলে যান, গিয়ে তাদের সাইটটাকেও পারলে সেখান থেকেও অনেক কিছু আইডিয়া পাবেন আপনারা। যেমন এটা খুবই, এইসব কিওয়ার্ডের র্যাঙ্কিং এ নেওয়া খুবই ইজি হবে। এছাড়া আরো এই যে কিছু কিওয়ার্ডে আমরা আসলাম, এখানেও যেগুলো দেখতে পাচ্ছেন ওদের এরকম দেখবেন যে আরো কি কি কিওয়ার্ড গুলোতে ভালো করতেছে, সেগুলো একটু অ্যানালাইসিস করলে এখান থেকেও পাবেন। তো যাই হোক, এগুলো আপনার কিওয়ার্ড গুলো ঠিক আছে, বাট কিছু কিছু কিওয়ার্ড হতে পারে যে একটু বেশি হার্ড, এগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো। আমরা একটু যদি বেশি হার্ডের মধ্যে দেখি, ডিফিকাল্টি যেগুলো, এক্সাম্পল একটাতে 35, তারপরেও সবগুলো 30-এর নিচে মোটামুটি আছে। তবে দুই একটা হয়তো এই যে এগুলো একটু বেশি টাফ হতে পারে, কারণ এগুলোর অ্যাকচুয়াল কম্পিটিটরও অনেক। আর এটা তো স্বাভাবিক একটু হার্ড হবেই, কারণ এটা হচ্ছে মাদার কিওয়ার্ড টাইপের, বেস্ট সিরামিক কুকওয়্যার। তারপরেও যে এগুলা নিয়ে কাজ করা যাবে না তা না, আমরা একটু দেখি কি অবস্থা যারা র্যাঙ্কিং এ আছে এখানে। বেস্ট সিরামিক কুকওয়্যার, হ্যাঁ এই কিওয়ার্ডটা একটু মোটামুটি হার্ড বেশি দেখতেছি, বাকিগুলো দেখেন অনেক ইজি আছে। সো যাই হোক, ওইখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড পেয়েছেন, যেগুলো করেছেন ঠিক আছে। ওভাবে আপনি আরো বেশি কিওয়ার্ড বের করতে পারবেন, এবং ওই টাইপের কিওয়ার্ড বের করলে আপনি সাইট তৈরি করতে পারবেন, সমস্যা নেই, এবং সাইটে আলটিমেট ভালো করবেন। তো আমরা জাস্ট এটাকে দিয়ে আমি আপনাদের গ্রুপে আজকের ভিডিওটাও দিয়ে দিচ্ছি, গতকালকের ভিডিওটাও দিয়ে দিলাম। ওকে, আরো কেউ কিওয়ার্ড রিসার্চ করে থাকলে সেটাও দেখাতে পারেন। তো আপনার এগুলো ঠিক আছে, সমস্যা না। আপনি এরকম আরো এগুলো ডিপের মধ্যে গিয়ে, যে আমি যেমন কয়েকটা বের করলাম, সেগুলো প্রয়োজনে এভাবে দেখেন, বের করেন। আরো অন্যান্য অনেক ক্যাটাগরি আছে, বা এই কুকওয়্যার বা এই টাইপের মধ্যে আরো অনেক টাইপের জিনিস আছে। সো এভাবে করে নিজের মতো অ্যানালাইসিস করেন, ঠিক। ভাই চাইলে কি পরবর্তীতে আমি কিওয়ার্ডের নাম চেঞ্জ করতে পারবো, মানে যে কিওয়ার্ডটা দেওয়া আছে? আহ, মানে বুঝিনি, আরেকটু আপনি বুঝায় বলেন একটু বেশি। মানে জি ভাই, কিওয়ার্ডের যে নামটা দেওয়া আছে এটা চাইলে কি আমি পরবর্তীতে 2 মাস 3 মাস বা 1 বছর পর চেঞ্জ করতে পারবো? কিওয়ার্ডের নাম বলতে এই যে এখানে যেগুলো লেখা আছে। যেমন জি ভাই, বেস্ট সিরামিক কুকার ফর গ্যাস স্টোভ, এই নামটা চেঞ্জ করে আমি একটু আরো কাটছাট করে বা কিছু অ্যাড করলাম, এরকম চেঞ্জ করতে পারবো কি? কোথায় করবেন সেটা? আমার ওয়েবসাইটে গিয়ে আমি করলাম, আমার যেটা আছে। আচ্ছা, আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি সেটা করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টকে ওই কিওয়ার্ড বেজে সাজাইতে হবে। সো এইটা আসলে আমরা এভাবে করি না, এই টপিকসের উপরেই আমরা চাইলে এডিট করি, কারণ একটা কন্টেন্ট তো তৈরি করা হয়
একটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড এডিটের কথা করে। এডিটের কথাই বলতেছিলাম ভাই আমি। হ্যাঁ, এডিটের কথা আপনি এডিট করতে পারেন অবশ্যই, বাট কিওয়ার্ড তো আর এডিট হবে না। এই কিওয়ার্ড হলে কিওয়ার্ড যেভাবে সার্চ করে সেভাবে হয়, তবে আপনি চাইলে ওইভাবে কন্টেন্টের মধ্যে গিয়ে এডিট করতে পারেন। আমরা আরো নতুন নতুন কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করি এবং সেগুলো নিয়ে আমাদের সাইটে আবার নতুন করে করে কন্টেন্ট দিতে থাকি। আর এগুলো তো আছেই, এগুলোকে আমরা চাইলে হ্যাঁ কন্টেন্ট এডিট করি, কন্টেন্ট এডিট করে আরো নামটাকে আপডেট এডিট করি। করে দেবে কিওয়ার্ডের নামটাকে চেঞ্জ করে দেবো, ওই রিলেটেড থাকবে, হ্যাঁ একটু চেঞ্জ হলো বা এরকম। কিওয়ার্ডের নাম আপনি তো আর চেঞ্জ করতে পারবেন না। কিওয়ার্ডের নাম চেঞ্জ করলে সেটা তো আর এই কিওয়ার্ড হয়তো থাকবে না। আপনি যদি চান হ্যাঁ পেজকে ওইভাবে করতে পারেন, তবে ওই যে ইউআরএল তো আর কাস্টমাইজ করতে পারবেন না। যে পোস্টের উপর ইউআরএল থাকে ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ওইটা চেঞ্জ করলে আগের পোস্টই আর খুঁজে পাবেন না আপনি। বাট আপনি যদি ভিতরে গিয়ে এটা চেঞ্জ করতে চান পারবেন, যদি মনে হয় যে আপনি প্রথমবার ভুলভাবে অপটিমাইজ করেছিলেন, এটা হবে। হ্যালো স্যার। হ্যাঁ ঠিক। স্যার আপনি যে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ছেন স্যার, ওগুলো কি ডাউনলোডের কোনো অনুমতি দেন নাই নাকি? ডাউনলোড করা যায় না কেন? ওই যে ডাউনলোড যেগুলো ক্লাস ছাড়া ডাউনলোড করা যায়, যে বিভিন্ন সফটওয়্যার আছে ওইগুলো দিয়ে ডাউনলোড করতে পারবেন। আপনি ওই যে বিভিন্ন সফটওয়্যার আছে দেখবেন, যেমন ওই যে ইউটিউবের ভিডিওর মধ্যে গিয়ে ওই যে এসএস লিখে দিয়ে ক্লিক করলে বা অনেক টাইপের আপনি সার্চ দেন ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার, অনেকগুলো অনলাইনে সফটওয়্যার আছে, ওইগুলোর মধ্যে লিংক দিলে ওগুলো ডাউনলোড করে দেয়। আচ্ছা, তো আমরা এদিকে যেটা করি, এখন আমরা কন্টেন্ট রাইটিং এর দিকে যাব। তো আমরা কন্টেন্ট রাইটিং এর পার্টটা নিয়ে একটু দেখি। তো কন্টেন্ট রাইটিং এর পার্টে যাওয়ার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশ কিছু ফাইল আপনাদের গ্রুপে আমাকে দিতে হবে, কারণ আমি সেগুলো আগে দিয়ে নেই। Take level 1 to 5. ফ্রিল্যান্সারের উপরে কি আমাদের কোনো ক্লাস হবে? জি হবে। স্যার আমি তো অনেক আগে মানে এই বিষয়ে না জানার মানে আগে আমি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করে ফেলেছি। এখন ওই যাতে খালি মেসেজ আসতেছে, মানে ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং। জি, যখন আমরা ওইদিকে যাই তখন আমরা ফ্রিল্যান্সার নিয়ে যে কথা বলবো।
আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি এটা নিয়ে আমরা দেখি। ওকে, সো দেখেন আমাদের হচ্ছে আজকে কি আর্টিকেল রাইটিং নিয়ে ক্লাস। তো আর্টিকেল রাইটিং এ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইট নিয়ে আমরা কি করেছি, কন্টেন্ট কন্টেন্ট বা আর্টিকেল তো সেম জিনিস। আচ্ছা, প্রথমে আমরা আমাদের সাইটের জন্য কি করেছি, কিওয়ার্ড রিসার্চ করেছি। কিওয়ার্ড রিসার্চ কেন করেছি, কারণ একটা সাইটে আচ্ছা কেউ একজন আনসার দিতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চ কেন করা হয়, মানে সাইটের আর্টিকেলের সাথে কিওয়ার্ড কার রিসার্চের কি লেখার সম্পর্ক? জি বলেন। কার লেখার গুণগত মানটা ভালো, বা কার লেখার ওই যে আমরা বুঝতে পারি সহজে যে এই জিনিসটা এই প্রোডাক্ট সম্পর্কে বলছে, এগুলি বুঝে আসে। না আসলে আমি যেটা চেয়েছি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হয় নাই। আমি চেয়েছি যে আসলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার উদ্দেশ্যটা কি। আমরা তো আমাদের সাইটের ভাই আম- ভাই আমরা আমাদের সাইটে কি কন্টেন্ট নিয়ে কাজ করব কন্টেন্ট লিখবো এগুলো কিওয়ার্ড খুঁজে গুলো বের দিয়ে। করা। জি জি হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, যে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করি আমাদের সাইটে কি টাইপের কন্টেন্ট পাবলিশ করব, কি টপিকসের উপরে কন্টেন্ট লিখবো, সেটার জন্যই আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। ধরেন মানুষজন কি করে, গুগলে সার্চ করে আপনার হচ্ছে কোনো একটা টপিকস বা কিওয়ার্ড লিখে, যে কোনো জিনিস খোঁজার জন্য সবাই কি করে, কিওয়ার্ড দিয়ে সার্চ করে। আমিও যদি এখন কোনো কিছু খুঁজতে চাই, যেমন এই যে কিছুক্ষণ আগে উনি বিশেষ করে কিছু কিওয়ার্ড রিসার্চ করেছে, এক্সাম্পল কেমন, যে এক্সাম্পল বেস্ট সিরামিক, এই যে সিরামিক কুকওয়্যার বা বেস্ট সিরামিক কুকওয়্যার ফর গ্যাস স্টোভ, এটা ধরেন উনি কি করেছে, কিওয়ার্ড রিসার্চ করেছে। তো এই কিওয়ার্ডগুলো আমরা মূলত রিসার্চ করে থাকি এই জন্য যে যারা সার্চ দিবে তারা যেন আমাদের কি পায়, ওয়েব পেজটা পায়। তো ওয়েব পেজে আমাদের কি থাকবে, অবশ্যই কন্টেন্ট থাকবে। এই সাইটগুলো তো আমরা আরো পরে তৈরি করি, কিন্তু এই পরে তৈরি করার আগে যেটা করি আমরা, এই কিওয়ার্ডটা রিসার্চ করার পরে আমরা সেটা নিয়ে আগে যে কন্টেন্টগুলো লিখে নেই। এই যে এখানে যে পেজগুলো আসছে, এই পেজ তো আর শুরুতে এই যে এরকম টোটালি থাকে না। এখানে এই যে যে র আপনি ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এই যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু আমাদের আগেই, এইটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং, লিখে নিতে হয়, পরে আমরা ইমেজ টিমেজ বাটন কোনো কিছু দিয়ে কি করতে পারি, পাবলিশ করতে পারি। তো আমাদের বা অনেক সময় আমরা চাইলে ভিডিও, ইউটিউবের ভিডিওগুলো এখানে আমরা কি করে দেই, ইয়ে করে দেই, আপলোড করে দেই। তো যাই হোক, তো এই যে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি কন্টেন্ট, এবং আমাদের কিওয়ার্ড রিসার্চ করা হয় মূলত এই কন্টেন্টটা লেখার জন্য। কারণ আপনি যদি এই যে এটা বেস্ট সিরামিক কুকওয়্যার ফর গ্যাস স্টোভ, এটা যদি দেখেন, এটা যে ইউআরএলও রাখা হয়েছে এসইও অপটিমাইজের জন্য, আমরা কন্ট্রোল এফ দিয়ে যদি এটা লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটা কিছু ওই আর্টিকেলের বেশ কিছু জায়গায় লেখাও থাকে। প্রথমের দিকে একবার আছে, দেন আবার একটা সাব হেডিং মানে H2 এর মধ্যে আছে, এরপরে হয়তো আরো বেশ কয়েক জায়গায় আমরা এটাকে পাবো, বা লাস্টের দিকে অন্তত একবার পাবো। ওকে, যে মাসে একটা পেলাম ওই যে লাস্টের দিকে। ওকে, বা সেম ভাবে এই জায়গাগুলোতেও যদি আমরা যাই, কন্ট্রোল এফ লিখে হেডিং এর মধ্যে ধরেন আছে একবার, এরপর ইন্ট্রোডাকশন বা মাঝে বা বডিতে বা লাস্টের দিকে, বা এক্স্যাক্টলি না থাকলেও দেখবেন কাছাকাছি, তাহলে এটাকে বেস্টের পরিবর্তে আমরা শুধু এখান থেকে বেস্ট কথাটা লিখে দেই, তাই দেখবেন এখানে একটা হেডিং এ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে হেডিং থেকে এটা যদি আমরা দেখেন এভাবে লিখলেই অনেক জায়গায় আছে, সিরামিক কুকওয়্যার এক্সাম্পল, ইন্ট্রোডাকশন, সাব হেডিং। তো এক্সাম্পল আমরা এই যে যে আর্টিকেলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু শুরুতে সাইটে পাবলিশ করার আগে যে এরকম থাকে, এখানে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন, যেমন দেখেন এই কন্টেন্টটা কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা সাইটে কি পাবলিশই করলাম। আর যেটা ধরেন অনেক সময় আমি নিজে লিখি বা কাউকে দিয়ে লিখাই নিই, এক্সাম্পল ধরেন হাউ টু গেট অল স্টেইন আউট অফ কার্পেট। ওকে, ধরেন এটা হচ্ছে কিওয়ার্ড, এটা কিন্তু কিওয়ার্ড এবং ইনফরমেটিভ কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি, এই যে ধরেন এক্সাম্পল এটা,
হাউ টু গেট ওল স্টেইনস আউট অফ কার্পেট। ধরেন এখানে সার্চ বললাম আছে সিটিসি, কেমন দেখতে পাচ্ছেন। ওকে, তো এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আগে কি করা হয়েছে, আর্টিকেল লিখে নেওয়া হয়েছে। এই যে আর্টিকেল কিন্তু সুন্দর মতো কিভাবে একটা কার্পেটের ওল্ড মানে অনেক পুরাতন বা এই টাইপের দাগ টাগ এগুলো থাকলে দূর করতে হয়। ধরেন শুরুতে ইন্ট্রোডাকশনের মধ্যে একবার হয়তো কিওয়ার্ডটা এরপরে লিখে এদিকে ধরেন এসে দেন কিভাবে এগুলো ঠিক করতে হয় পয়েন্ট টয়েন্ট দিয়ে। ওকে, এভাবে কিভাবে কাজ করবে দেখেন বিস্তারিতভাবে কিন্তু আমরা জানি যে একটা কন্টেন্ট এভাবে লেখা হয়। সো যতগুলো এই যে আমরা এখানে আসলাম, আসার পরেও সেখানেও কিন্তু এই যে যারা কি করেছে এইভাবে আপনি কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু এই যে আপনার এই সমস্ত কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু লেখা। তো আমাদের সবার আগে এই আর্টিকেলগুলো এখানে পাবলিশ করার আগে কিন্তু সেটা নিয়ে লিখে নেওয়া হয়েছে। অনেকের কন্টেন্ট কম, তার মানে এই সমস্ত জিনিসগুলোকে আমরা আরো দ্রুতই এসে পিছে ফেলে দিতে পারবো আমরা যদি ভালো মতো কন্টেন্ট দেই। দেখেন ইভেন medium.com যে ফ্রিতে, সেখানেও দেখেন আমরা দেখতে পাচ্ছি হাউ টু রিমুভ রিয়েলি ওল্ড কার্পেট স্টেইন উইথ কিপ বেকিং সোডা অ্যান্ড ভিনেগার। যে ওকে, এটাকে আমি কেন আসলে টার্গেট করেছি বা নিয়েছি, কারণ আমাদের অল ইন টাইটেলে যদি যাই, অবশ্যই আমি তো এমন একটা কিওয়ার্ডকে নিয়েছি যে কিওয়ার্ডগুলো আমাদের হয়তো কি থাকবে অ্যাকচুয়াল কম্পিটিটর বা এই সেই এগুলো অনেক কম হবে। আমাদের এক্স্যাক্টলি দেখলে এটা সংখ্যাটা খুবই কম আছে, তারপরেও কিছু কিছু আছে যেগুলো খুব এই যে সোশ্যাল মিডিয়ার পেজ টেজ, কারণ এদেরকে তো সোশ্যাল মিডিয়ার পেজ পিন্টারেস্ট এগুলোকে তো আরো দ্রুতই পিছে ফেলানো যাবে। ইভেন গুগল ডক মকের মধ্যেও আছে, দেখতে পাচ্ছি অনেকের গুগল ডকেও কেউ আর্টিকেল পাবলিশ করছে, এগুলো র্যাঙ্কিং এ চলে আসছে। যাই হোক, তো আমাদের সাইট হলে এটা তো আরো দ্রুত আসা যাবে। তো দেখেন আমরা যেগুলো এগুলোকে এভাবে কালেক্ট করি, how to remove ball stain from carpeting। ওকে, সো দেখেন এই যে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে লিখে নেওয়া হয়, পরে হয়তো অন্যান্য ভাবে করে এখানে পাবলিশ করা হয়। তো এটা আবার অন্য অন্য টপিকস। ওকে, আচ্ছা, এতটুকু এই কিওয়ার্ডটার জন্য আর্টিকেল। তো আমরা শুরুতে কি করে নেই, যে কোনো টপিকসের জন্য আমাদের এভাবে আগে লিখে নিতে হয়। লিখে নেওয়ার পরেই তো আমরা আমাদের সাইটে ইমেজ টিমেজ এগুলো দিয়ে পাবলিশ করি। তো এই কন্টেন্ট লেখার সময় আমাদের কিছু রুলস ফলো করতে হয়, আগে আমরা সেগুলো একটু জেনে নেই। চলেন, তো আমরা কন্টেন্ট লেখার আগে আগে আমাদের এই স্ট্রাকচারগুলোকে আমরা এভাবে করে সুন্দর করে ঠিক করে নিই যে আমাদের কিওয়ার্ডটা কি, কারণ আপনাকে তো ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই লিখতে হবে, যেন আপনার ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে আপনার কন্টেন্টটা গুগলের ফার্স্ট পেজে আসে। তো এটা হচ্ছে আমরা ইনফরমেটিভ দেখলাম। ইনফরমেটিভ হলে তো হাউ টু টাইপের এই সেই, তার মানে তাদেরকে আমরা শেখাই। যে এক্সাম্পল যেমন দেখেন এদিকে বা কোথাও যদি পড়েন হাউ টু রিমুভ বল স্টেইন ফ্রম কার্পেট। ওকে, তো এখানে কি করা হচ্ছে, সে কিন্তু একটা মানুষকে শেখাচ্ছে কিভাবে এই কাজটা করতে হয়। স্টেইন ইন ইউর কার্পেট ইজ ফার্নিশিং, আচ্ছা, বাট হোয়েন দে আর ওল্ড স্টেইন দে অফার এ নিউ লেভেল অফ ডেট। ওকে, সেইভাবে যাই হোক সে কিছু লিখেছে, ক্যান ইউ গেট ওল্ড স্টেইন আউট অফ ইউর কার্পেট, মানে আপনি কি এটা দূর করতে চান। তো এই যে কিভাবে করবেন, কিভাবে ইমেজ দিয়ে বা পারলে অনেক সময় কিছু ভিডিও টিডিও এইগুলো, ভিডিও অবশ্য আমাদের তৈরি করতে হবে না, অনেক ইউটিউবে থাকেই, সেগুলো আমরা এমবেড করে দিয়ে দিতে পারবো অন্য মানুষের ভিডিও। ভাই একটা কোশ্চেন করবো? জি বলেন। আইডেন্টি আচ্ছা ভাই, ইনফরমেটিভে আমাদের বেনিফিট কিভাবে বা এটা কিভাবে হয়? আচ্ছা, ইনফরমেটিভে আপনার হচ্ছে এটা হবে এই যে হয় গুগল অ্যাডসেন্স এর অ্যাড বসিয়ে, আর না হলে ওই যে আপনার, আমরা তো গতদিনই বললাম যে ইনফরমেটিভ আমরা কেন করি। ইনফরমেটিভে আমাদের আয় হবে এক হচ্ছে গুগল অ্যাডসেন্স এ অ্যাড দেখিয়ে, অথবা আপনি যখন নিজের সাইটে বিজনেস করতেছেন, আপনি হয়তো বিভিন্ন বাসায় ধরেন ক্লিনিং এর সার্ভিস দেন, দুবাইয়ে বা ইউএসএ আপনার কোম্পানি আছে বা আপনি কোনো কোম্পানির কাজ করতেছেন, তো শুধু কমার্শিয়াল সেটা তো থাকেই, বাট পাশাপাশি আপনি এই যে কিভাবে এই জিনিসগুলো করতে হয় সেটাও যদি তাদের ব্লগ সেকশনে শেখান, সেখানে আবার আপনি যে এই টাইপের সার্ভিস দেন সেটাকেও আপনি লিঙ্ক আপ করতে পারেন। তো এভাবে আপনার সাইটে ভিজিটর আরও যারা এই টাইপের প্রবলেম সলভ করতে চাচ্ছে জেনারেট হবে,
তো আসার পরে যখন দেখবে যে আপনিও এই টাইপের সার্ভিস দেন, তখন হয়তো আপনাদের থেকেও সার্ভিস নিবে। এটা হচ্ছে সার্ভিসের মধ্যে বললাম যে আমরা সার্ভিস কিওয়ার্ড ডিরেক্ট হোম ক্লিনিং সার্ভিস বা হোম ক্লিনিং সার্ভিস ইন ধরেন দুবাই বা লস অ্যাঞ্জেলস বা ইউএসএ। দেখেন এভাবে আসলেও ব্লগ এভাবে যারা এই প্রবলেমটা সলভ করার জন্য, যেহেতু 1000 মানুষ প্রতি মাসে শুধু ইউএসএ থেকে সার্চ দেয়, তার মানে এভাবে পড়লে অনেকের এর মধ্যে যদি দেন যে আপনি এইভাবে সার্ভিস দেন, সেখানেও কিন্তু মানুষজন এসে আপনার থেকে সার্ভিস নেবে। অথবা ইনফরমেটিভ আমরা যখন গুগল অ্যাডসেন্স করি, তখন তো ডিরেক্ট আপনার এগুলোর উপরে যে অ্যাডসেন্সের অ্যাড, যে দেশের টপিকস অনুযায়ী ওই দেশে কি অ্যাডসেন্সের অ্যাড বসাবে। ওকে, আবার হচ্ছে যেটা হয় এই যে যেমন বিভিন্ন অ্যাডসেন্সের অ্যাড ট্যাড বসিয়ে তারা ইনকামটা হচ্ছে এদিক থেকে হচ্ছে। আবার এই যে আবার বিভিন্ন সময় যেটা হবে যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েশনে যখন কি করবেন, কাজ করবেন, তখন তো আমরা শুধু যে বাইং কিওয়ার্ড দিই এমন না, মাঝে মধ্যে কিছু ইনফরমেটিভ টপিকসও দেই। কিভাবে? যে এক্সাম্পল আপনি মাউন্টেন বাইক নিয়ে ধরেন, বা মাউন্টেন বাইক বলতে সাইকেল নিয়ে ধরেন আপনি কি করলেন, একটা সাইট তৈরি করলেন। তো সাইটে শুধু আপনার বেশিরভাগ আর্নিং হবে বেস্ট মাউন্টেন বাইক বা বেস্ট মাউন্টেন বাইক আন্ডার $100 বাইং কিওয়ার্ড থেকে। কিন্তু সাইটটাকে একটু ইয়ে করার জন্য, বা গুগল শুধু আপনি কমার্শিয়াল হলে কিন্তু এটা পছন্দ করে না। অনেক কোম্পানিও দেখবেন যে কি করে, তারা বাংলাদেশে বিজনেস করে, বিজনেসের পাশাপাশি কিছু সেবামূলক কাজও করে, এতে কিন্তু মানুষের সিম্প্যাথিও থাকে ওদের প্রতি। সো সাইটেও গুগল শুধু বিজনেসটাকে করলে এটা থেকে আসলে এতটা পছন্দ করে। কিন্তু আপনি যদি আবার কিছু ইনফরমেটিভও দেন, তাহলে গুগল ভাববে যে না, আপনি কাজও করতেছেন, মানুষকে হেল্পও করতেছেন। সো কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়েও আর্টিকেল লিখলেন, ওইটার মধ্যে আবার ওই রিলেটেড প্রোডাক্ট পেজের আবার লিঙ্ক আপ করলেন। সো এতে এই পেজ থেকে ওই পেজেও কিছু অথরিটি পাস হচ্ছে, জিনিসটাও ন্যাচারাল। এটা একটা কারণ। আবার আপনি চাইলে একই সাইটে অ্যামাজন অ্যাফিলিয়েটও করতেছেন, গুগল অ্যাডসেন্সও করতেছেন। তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনফরমেটিভ পেজ থেকে আপনার বেশি আয় হয়ে থাকবে। এছাড়া আপনি যদি ওই যে অ্যামাজনে এভাবে যান, ডিরেক্ট হয়তো আপনাকে আর্নিং দেবে না, পরোক্ষভাবে আপনাকে হেল্প করবে। আবার সার্ভিস কিওয়ার্ড হলেও সেম। ওকে, তো আপনি কি বিষয়টা বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? বুঝছি ভাই, বুঝতে পারছি। ওকে জি, এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, যে কি টাইপের কিওয়ার্ড থেকে আমাদের কিভাবে আর্নিং হবে। আর কিওয়ার্ড রিসার্চ করলেই তো আপনি তখন বুঝতে পারবেন যে আপনাকে এখন কি নিয়ে লিখতে হবে। উনি যেমন হচ্ছে আপনি যদি এখন আপনার কিওয়ার্ড যদি এরকম ইনফরমেটিভ না হয়, ইনফরমেটিভ হলে তো দেখেন আপনাকে ইনফরমেটিভ বেস লিখতে হবে, যে কিভাবে এটা থেকে আপনি দূর করবেন এই টাইপের। তো এখানে দেখেন অনেক সুন্দর করে সে এটা শিখিয়েছে যে কিভাবে ইয়ে করতে হবে, ভিনেগার বা হয়তো কি দিয়ে কি করবেন, এরপরে কিভাবে কিভাবে মুছবেন, সব শেখাচ্ছে। ওকে, আবার যদি আমরা কি করি, এক্সাম্পল এমন হয় যে আমরা ইয়ে করব, ধর কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাহলে আমি শুরুতেই লিখতাম যে হাউ টু রিসার্চ কিওয়ার্ড ফর এসইও বা হাউ টু রিসার্চ কিওয়ার্ড ফর অ্যামাজন নিশ সাইট। তো কেউ যদি কি করে, এভাবে সার্চ করে পরে এসইও হতে পারে, ধরেন আমরা এসইও এটা লিখেই সার্চ দিলাম, বা হাউ টু কিওয়ার্ড রিসার্চ ফর অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট। দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে। সো কিওয়ার্ড রিসার্চ 8 কি স্টেপ, ফাইন্ড দ্য বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। দেখেন এখানে কিন্তু তার কিওয়ার্ডটাকে তারা আছে, এই যে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, দেখেন কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো এভাবে অনেকগুলো অপশন দিয়েছে। তো এখানে যদি আমরা এভাবে ফলো করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা Ahrefs টুলের ব্লগ। কারণ দেখেন ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আমরা ধরেন এখন ক্লিনিং এর সার্ভিস দিচ্ছি, ক্লিনিং এর সার্ভিস দিলে সেটার মধ্যে আমরা আবার কি করব, কিভাবে ক্লিনিং এই সেই করতে হবে এটা শেখাবো, সেটার মধ্যে আবার নিজের প্রোডাক্ট নিয়েও কাজ করলেন। Ahrefs কিন্তু এই যে কিওয়ার্ড রিসার্চ এগুলো করার জন্য একটা পেইড টুল, যারা মান্থলি $199 প্রাইস। তো তারাও দেখেন তাদের ব্লগে কি করতেছে, তারা ইনফরমেটিভ কিওয়ার্ড দিয়েও র্যাঙ্ক করতেছে। কারণ এটা করলেও কিন্তু এই যে ভিজিটর জেনারেট হচ্ছে, এবং তারা এখানে কিওয়ার্ড রিসার্চের স্টেপগুলো দেখাবেন, তারা তাদের টুলের মাধ্যমেও অনেক কিছু দেখাবে।
তো তাদের টুলের মাধ্যমে দেখালে আপনি তো তখন মনে করবেন ও আচ্ছা এদের তাহলে টুলটা তো ভালো, এটা নেওয়া যায়। বা তারা এই যে দেখেন তাদের টুলের মাধ্যমে একটু দেখাচ্ছে, এটা তো সবাই আরো একটু উদ্বুদ্ধ হবে। তো এটা পরোক্ষভাবে কিন্তু তাদের আয় করিয়ে দিচ্ছে। বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, এটা তো ডিরেক্ট বিশেষভাগ তাদের ওইখান থেকে আর্নিং হচ্ছে, কিন্তু এগুলোও কিন্তু তাদের পরোক্ষভাবে আর্নিং এর জন্য হেল্প করতেছে। এবং গুগলের কাছে সাইটটাকে এমনভাবে উপস্থাপন করলো যে শুধু বিজনেসই না, এখানে পিপলকে হেল্পও করা হচ্ছে। তো দেখেন, যাই হোক, এভাবে লিখার পরে এখানে সুন্দর করে তারা কি করছে, তাদের মতো করে সবকিছু এটা কিভাবে রিসার্চ করতে হবে, কি কি টুল লাগবে, বা 1 নাম্বার স্টেপে কি আবার এখানে ইন্টারনাল লিঙ্ক করেছে। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বলতে অন্য পেজের এই টাইপের আর্টিকেল তাদের আছে, এখানে হয়তো দিয়েছে। তো স্টেপ 1 বা চ্যাপ্টার 1 লিখেছে কিওয়ার্ড রিসার্চ বেসিক। বেসিকে আপনাকে কি করতে হবে বলছে, বিফোর স্টার্টিং কিওয়ার্ড আইডিয়া মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক। ওকে, বেসিকগুলো আগে আপনাকে জেনে নিতে হবে। হোয়াট আর কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড আর দ্য ওয়ার্ড দ্য ফ্রেজ দ্য পিপল টাইপ ইনটু দ্য সার্চ ইঞ্জিন। ওকে, মানে মানুষজন যেগুলো সার্চ করে এই সেই। দেখো এখানে এভাবে বলেছে, দেখেন তাদের যেভাবে মনে করেছে যে লিখলে অপটিমাইজ ওভাই কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ কেন ইম্পর্টেন্ট, এই সেই পয়েন্ট দিয়ে দিয়ে লিখতেছে। এরপরে এই যে আমরা বলেছিলাম ব্রেইন স্টর্ম, মানে ব্রেইন স্টর্ম এই সেই করার জন্য আপনার কি কি লাগবে সেগুলোর মাধ্যমে বোঝাচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যাই হোক, তো এখানে এই বিষয়গুলো গেল যে মানুষের যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে মানে একটা এক্সাম্পল দিচ্ছে আর কি। তো আমরাও এভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার সময় ইনফরমেটিভ হলে তো আমরা ইনফরমেটিভ বেস এবং এভাবে রিলেভেন্ট ইমেজ টিমেজ আসলে এগুলো দিব। আবার যদি আমরা বাইং কিওয়ার্ড নিয়ে লিখি, তাহলে বাইং কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি নিয়ে সার্চ দিতে পারি। এক্সাম্পল আমরা দিলাম বেস্ট নন স্টিক প্যান বা কিছু একটা, বেস্ট, ধরেন আমরা বেস্ট রাইস কুকার এটাই লিখলাম। ওকে, বেস্ট রাইস কুকার বা কিছু একটা লিখলাম। লিখার পরে দেখেন অনেকগুলো এখানে কিওয়ার্ড আসলো, বা আমরা এক্সাম্পল লিখলাম যে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার বা বেস্ট কফি মেকার বা বিভিন্ন কিছু হতে পারে। সিঙ্গেল সার্ভ বলতে এক টাইপের ছোট টাইপের আসলে এটাকে কেটে দেই, একটা ব্লেন্ডার। ওকে, তো এটা দেখেন সার্চ ভলিউম আছে একটা অ্যামাউন্ট। তো এখান থেকে এইগুলো আবার আমরা যেগুলো যাচ্ছি এগুলো কিন্তু বাইং কিওয়ার্ড। ওকে, এগুলো আবার কি বাইং কিওয়ার্ড। আর কিছু আছে ওই যে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ডও দেখলাম। সো আমরা এখন আবার বাইং কিওয়ার্ডে দেখতেছি যে বাইং কিওয়ার্ড আবার কিওয়ার্ড রিসার্চ কেমন করা হয়। অনেকে আবার দেখেন একটার মধ্যে দুটাই করে, ইনফরমেটিভে গুগল অ্যাডসেন্স অ্যাড করেছে আর ইয়েও করতেছে। তো এখানে কিওয়ার্ড হচ্ছে কি বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকারস। দেখেন এটা হচ্ছে তার কিওয়ার্ড। আর টাইটেল করার জন্য আগে পিছে ওই যে কিছু একটা বিষয় দিয়ে সুন্দর একটা টাইটেল তৈরি করেছে। যেমন আমার ওইখানে টাইটেল দেখলেন একভাবে, যে কিওয়ার্ড হচ্ছে এতটুকু, হাউ টু গেট ওল্ড স্টেইন আউট অফ কার্পেট বাট অ্যান ইম্পর্টেন্ট গাইড ফর এভরিওয়ান। ওকে, বা ওই যে আমরা ওইদিকেও কিছুক্ষণ আগে দেখলাম যে কিওয়ার্ড রিসার্চের তার কিন্তু মূল হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে কি, মূল কিওয়ার্ড ছিল হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। অনেক সময় অনেক বেশি বড় হয়ে গেলে শুধু সেটা দিয়েই আপনার হেডিংও হতে পারে। আবার যদি এখানে হয় যে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, সেটার আগে ধরেন আটটা প্রোডাক্ট নিয়ে সে রিভিউ লিখেছে, এটা আবার সে এটা বাইং কিওয়ার্ড। সো 8 বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকারস অফ 2020 অ্যাকর্ডিং টু কিচেন অ্যান্ড কফি প্রোজ, মানে প্রোজ বলতে প্রোজ অ্যান্ড কনস, ভালো দিক খারাপ দিক এভাবে। তো এরপরে ধরেন সে শুরুতে স্টার্ট করেছে সিঙ্গেল সার্ভ কফি মেকার গিভস ইউ দ্য কনভেনিয়েন্স অফ মেকিং ওয়ান অফ কাপ অফ কফি অ্যাট জাস্ট, মানে বোঝাইছে যে একটা কফি মেকার আপনাকে সিঙ্গেল সার্ভ কফি মেকার খুব ইজিলি আপনার কফি টফি তৈরি করতে হেল্প করবে এই সেই, এভাবে করে দেখেন লিখেছে। এরপরে হাউ উই টেস্ট কফি মেকারস। ওকে, মানে কফি মেকারস কেন আমরা ইউজ করব বা এই সেই বিষয় নিয়ে ধরেন সে এভাবে লিখেছে। হাউ টু, মানে শুরুর দিকে সে যদিও বাইং কিওয়ার্ডের মতো, কিন্তু শুরুতে এইভাবে কিছু বিষয় নিয়ে লিখে সে উপস্থাপন করেছে, এটা হচ্ছে তার টেকনিক। এরপরে 1 নাম্বার প্রোডাক্ট লিখেছে তার সম্পর্কে, আবার দেখবে 2 নাম্বার 3 নাম্বার সবগুলো এরকম, এক একজনের স্টাইল এক এক রকম দেখবেন। ইনি আবার এভাবে শুরু করেছে, এটা তার হেডিং, তার কিওয়ার্ড কতটুকু এটা তো বুঝতেই পারতেছেন, সে এভাবে লিখতেছে।
একজনের স্টাইলটা এক এক রকম হতে পারে। ইনি আবার সেম মানে উপরে ইন্ট্রোডাকশন দিয়ে এরপরে এক একটা প্রোডাক্টের নাম দিয়ে দিয়ে লিখতেছে। আমরা এক একজনের স্টাইল এক এক রকম হতে পারে। আমরা যদি আরো অন্য কিছু কিওয়ার্ডও দেখি, দাঁড়ান আমরা এখানে লিখতে পারি হবে আমরা এর আগে যেগুলো দেখেছিলাম সেগুলো নিয়ে যদি দেখি যে বেস্ট শেফ নাইফ আন্ডার $100 বা বেস্ট শেফ নাইফ, এটাও হতে পারে। কারণ এখানে হচ্ছে কি এসেছে, এই যে কয়েকটা আমরা যে সাইটগুলোর আগে দেখেছি বা এগুলোর সাথে পরিচিত, আমরা যদি কয়েকজনেরটাকে ইয়ে করি তাহলে প্রথম দেখতে পারবেন যে কি করেছে, তার ওই কিওয়ার্ডটা দিয়ে প্রত্যেকেই সেম কাজ করবে। হেডিংটা কিওয়ার্ডটাকে আগের দিকে রেখেছে, এটা হচ্ছে টোটালটাই আর কি হেডিং। এরপর এখান থেকে কি করেছে, যে আপনার শুরু করেছে এ শেফ নাইফ ইজ ওয়ান অফ দ্য টুল। ওকে, এভাবে করে দেখেন জাস্ট স্টার্ট করেছে। স্টার্ট করার পরে এরপরে সাব হেডিং মানে এখন 9টা নিয়ে সে লিখবে যেগুলো $100 নিচে। এক নাম্বার প্রোডাক্টে শুরু করলো, সেই প্রোডাক্ট সম্পর্কে কিছু বিস্তারিত কথাবার্তা লিখলো। এরপরে প্রোজ মানে ভালো দিক, এরপরে কনস মানে একটু খারাপ দিক। খারাপ দিক লিখলেও মানে ওই প্রোডাক্টের মানে নেগেটিভলি পজিটিভ করা, মানে এমন হতে পারে যে এটা হচ্ছে এ বিট হার্ড টু ইউজ বাই অ্যাবসলিউটলি বিগিনার, মানে এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। 2 নাম্বার প্রোডাক্ট নিয়ে আবার দেখেন সেটা নিয়ে, 3 নাম্বার প্রোডাক্ট সেটা নিয়ে বলে আবার প্রোজ অ্যান্ড কনস। তারপরে আমরা যেটা বুঝলাম যে বাইং কিওয়ার্ডের আরেকটা প্যাটার্ন হতে পারে এবং খুবই সহজ সাবলীল প্যাটার্ন। প্রথম টাইটেল যে কিওয়ার্ড বেস সেটা, তারপরে সেটার কিছুটা ইন্ট্রোডাকশন লেখা কয়েক প্যারার মধ্যে, এরপরে সাব হেডিং এ গিয়ে ওই জিনিসটা সম্পর্কেই বলা যে এখন হ্যাঁ আর কি 10টা এটা নিয়ে কথা বলা হবে। এরপর দেখেন 1 নাম্বার প্রোডাক্টের নাম নিল, কারণ প্রোডাক্ট আগে সিলেক্ট করতে হবে যে এই প্রোডাক্ট এই ক্ষেত্রে কি কি প্রোডাক্ট আপনি নিয়ে লিখবেন। তো এটা সহজ উপায়, আপনি হয় অ্যামাজনে ওই টপিকস লিখে সার্চ করে দেখতে পারেন কাদের একটু রিভিউ ভালো এবং তাদের সেল বেশি ভালো, কারণ ওই যে রিভিউ সংখ্যা যত বেশি হবে ওইটা দেখে আইডিয়া জেনারেট করা যায় যে এগুলো সেলও বেশি, আবার রেটিংটা ভালো। অথবা আপনি এরকম কয়েকটা সাইটকে অবজার্ভ করে তাদের প্রোডাক্টগুলোকে আপনি হয়তো এর প্রথম 3টাকে ওপেন করলেন, আর একটার প্রথম 3টাকে ওপেন করলেন, ওপেন করে আপনি তুলনামূলকভাবে এর 3টাকে ওপেন করলেন, আবার ধরেন প্রথম যিনি আছে তারও প্রথম 3টাকে আপনারা ওপেন করলেন, করে এখন যদি এই কয়টার মধ্যে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি বুঝে ফেলতে পারবেন যে তার প্রথমটা কি এটাই বেশি ভালো নাকি এরটা। আবার অনেকে একই প্রোডাক্ট নিয়েও হতে পারে। ওকে, সো কম্পেয়ার করবেন কিভাবে, যে রিভিউ টিভির অপশন থাকে, 75টা রেটিং এবং আউট অফ 5 এ 5 এর মতোই আছে, 4.8 আছে। এর 4.6 আছে, এর আবার অনেক সেল হয়েছে। তো তুলনামূলক আপনি এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন আসলে সবই তবে বেস্ট সেলার এগুলো যেগুলো আছে এগুলো একটু ভালো। এটাও দেখেন আউট অফ রেটিং এ কিন্তু আবার সেল হয়েছে একটু কম, তো সেই তুলনায় প্রথম যেটা আছে ধরেন এটাকে আপনি 1 নাম্বারে রাখলেন। এভাবে বিবেচনা করে আপনাকে কয়েকটা টপিকস নিয়ে প্রোডাক্টগুলো বাছাই করতে হবে যে এটার তুলনামূলক অনেক বেশি সেল হচ্ছে, কারণ এটার মাত্র 70-75টা রিভিউ আছে, এটার আছে কয়েক হাজার। তো সেই তুলনায় রেটিং এর থেকে ওর একটু ভালো হলেও আলটিমেট কিন্তু এটা সেলও অনেক বেশি হচ্ছে। সো যার অনেক বেশি সেল আবার বেস্ট সেলার মানে অনেক ভালো সেল হচ্ছে, সো এটাই স্বাভাবিক নাম্বার 1-এ দেওয়া যায়। সেভাবে আপনি কয়েকটা কম্পিটিটরের প্রোডাক্ট নিয়ে কম্পেয়ার করেও আপনি সিরিয়াল নাম্বার করতে পারবেন, এটাই সবথেকে ইজি হবে। আচ্ছা, তো দেখেন আমরা যেটা বললাম প্রথমে টপিকস দিয়ে সেটা হেডিং, এরপরে ইন্ট্রোডাকশন, এরপরে সে বলেছে হ্যাঁ এখন এই 9টা প্রোডাক্ট নিয়ে কথা হবে। এরপরে দেখেন 1 নাম্বারটা নিলেও সেটা সম্পর্কে কিছুটা বললো, এরপর প্রোজ অ্যান্ড কনস মানে তার ভালো দিক খারাপ দিক। আবার 2 নাম্বারটা নিবে, আবার 2 নাম্বার এই এই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে ইন্ট্রোডাকশন দিবে। কিভাবে দিবে এটা লিখে আপনি গুগল করলেও পাবেন, ইউটিউবে গেলে ইনফরমেশন পাবেন, বা আপনি প্রয়োজনে এটা যারা ম্যানুফ্যাকচার করেছে বা অ্যামাজনের নিচে গিয়েও এই টপিকস লিখে আপনি যখন সার্চ দিবেন অনেক ইনফরমেশন পাবেন। কয়েকজনেরটা পড়ে
বাট কোনোভাবেই কপি করা যাবে না, নিজের মতো করে লিখতে হবে। দেখেন আবার তার এটা লিখেছে, আবার তার প্রোজ অ্যান্ড কনস, মানে রিভিউ বা বিভিন্ন জিনিস পড়ে বা অনেকেও যে রিভিউ দেয় ফিডব্যাক, এগুলো পড়েও এখান থেকে অনেক আইডিয়া পাবেন। 3 নাম্বার প্রোডাক্ট আবার পিকচার সেম। কি হ্যালো, এরপরে যে আবার দেখেন পিকচারটা কি ই করা যাবে, মানে যদি সেম হয় তাহলে সমস্যা আছে? পিকচার অবশ্য সেম, আপনার হচ্ছে অন্য কারোর ডিরেক্ট পিকচার কপি করা যাবে না। পিকচার নিয়েও আমরা জানবো যে কিভাবে করতে হয়, তবে অ্যামাজনে অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যামাজন থেকেই এই পিকচার নিতে পারবেন। এই পিকচারগুলো অবশ্য আমরা ডিরেক্ট অ্যামাজন থেকেই নিতে পারবো, কিন্তু সাইট প্রথমে তৈরি করার পরেই না, কারণ তখন নিলে প্রবলেম আছে। অ্যামাজনে আপনার অ্যাকাউন্ট এবং ওটা ভেরিফাইড এর একটা বিষয় আছে। শুরুর দিকে আমরা এই সমস্ত জায়গায় ইমেজ না দিয়ে উপরে শুধু একটা ইমেজ রেখে দেই, বা এদিকে শুরুর দিকে আপনারা গুগল কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে নিতে হয় আমরা যখন অন পেজে যাব সেগুলো আমরা দেখব। এখন আমরা শুধু ইমেজ বাটন এগুলো বাদে আমরা শুধু রাইটিং এর কথা বলতেছি। শুরুতে আমাদের রাইটিংটা এই যে এভাবে থাকে, আমাদের কোনো ইমেজ থাকে না, পরে আমরা সাজিয়ে সাজিয়ে সুন্দর করে পাবলিশ করি। ওকে, শুরুতে আমাদের শুধু লিখার কথা নিয়ে বলতেছি, আর পরে আপনি সুন্দর করে সাজানোর সময় ইমেজ টিমেজ এগুলো দিতে পারেন। এখানে যখন আমি বলবো যে এরকম একটা ইয়ে থাকে, তো সেখানে কেমন থাকে আমি যদি বলতাম, তাহলে দেখতেন যে একটা ওয়ার্ড ফাইলে যদি আমরা যাই, হ্যালো স্যার। এই এই আর্টিকেলটাই যখন একটা হচ্ছে আপনার কোন একটা কি ছিল ওয়ার্ড ফাইলে কোন একটা রাইটার লিখে দিয়েছিল, তখন দেখেন এটা এভাবে ছিল। এটা তো এমনি অ্যামাজনের ডিসক্লেমার অ্যাড করেছে, এটা এখানে তো আর ছিল না। এরকম দেখেন প্যারা করা ছিল। হ্যাঁ জি বলেন। স্যার আমার মাত্র কারেন্ট আসছে স্যার, বলতে চলে গেছে মাঝখান দিয়ে। স্যার অনেক কিছু অ্যাডিং করতে পারিনি স্যার, ফলো করতে পারিনি স্যার প্রথম দিকে যা দেখাইছেন আপনি। আচ্ছা, তো এখন তো আমার কিছু করার নাই আসলে, আপনার ভিডিও দেখে নিতে স্যার হবে। ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি আপলোড করে দিন স্যার, ইউটিউব ইয়াতে স্যার গ্রুপে আপলোড করে দিন আচ্ছা, তাড়াতাড়ি। হ্যাঁ এটা তো আমি দিয়েই দেই, এটা তো আর আসলে নতুন কিছু না, জি আচ্ছা আচ্ছা, পাবেন। এই সাইডটা তাড়াতাড়ি করে দিয়ে দিন, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট দেখেন প্রথম আমরা এরপরে দেখেন একটা শুরুতে যখন কি করা ছিল, এরকম একটা রাইটার কন্টেন্ট লিখে দিয়েছিল, সে হয়তো এগুলো এভাবে রেখেছিল না, অথবা নিজেকে বুঝে নিয়ে এগুলো করতে হবে। যেমন এটা হয়তো এটা ছিল হেডিং, এরপরে ধরেন প্যারা, এরপরে এটা ছিল হচ্ছে সাব হেডিং, মানে H2 এর মধ্যে পড়বে, মানে ওইটার আন্ডারে এটা। এরপরে এগুলো আবার এক একটা প্রোডাক্ট, ধরেন এগুলো আবার এক একটা প্রোডাক্ট এগুলোর আন্ডারে, যে প্রথমে এটা নিয়ে ইন্ট্রোডাকশন, এরপরে 1 নাম্বারটা সেটা আবার মধ্যে আসলো, এটা একটু কমায়ও দিতে পারি। এরপর প্রোজ অ্যান্ড কনসটাও এক্সাম্পল। ওকে, তো দেখেন এভাবে কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ কন্টেন্ট ছিল। ইমেজ টিমেজ তো পরে এসেছে, পরে আমরা কিভাবে এগুলো আপলোড করতে হয় সেটা যে শিখবো, এটা খুব ইজিলি দেয়া যাবে। তো আমরা শুরুতে কন্টেন্ট রাইটিং এর বিষয়টা বলতেছি। তো কন্টেন্ট রাইটিং এর একটা কমন ফর্মুলা হচ্ছে এটা, ম্যাক্সিমাম সবাই এভাবে লিখে যে আপনার যে কিওয়ার্ডই হোক না কেন, ধরেন আপনার এখন এখানে কিওয়ার্ড হচ্ছে অন্য একটা, যে এক্সাম্পল বেস্ট গেমিং মাউস, ধরেন এক্সাম্পল বেস্ট গেমিং মাউস। এখন বেস্ট গেমিং মাউসের মধ্যে ধরেন এখানে অনেক কন্টেন্ট আছে, সেখান থেকে আপনি যদি যে কোনো দুই একটা কন্টেন্টের আমরা কথা বলি, এরকম প্রথম পেজ বা দ্বিতীয় পেজ, আমরা তো অবশ্যই প্রথম পেজে সবগুলোকেই ফলো করব। তো জাস্ট যেটা বললাম আর কি, এভাবে আমাদের যে কোনো কন্টেন্ট হলেই আমাদের শুরুতে ওই কিওয়ার্ড পেজে যে দেখেন বেস্ট গেমিং মাউস, এরপর 2020 এমনি অ্যাড করা হয়েছে, একটা ক্লোন দিয়ে, এটা হচ্ছে পুরাটাই একটা কি টাইটেল, কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে একটা সুন্দর টাইটেল লেখা হয়েছে। এরপরে ধরেন সেটার ওই যে ওভারভিউ যেটা বলেছি, প্রথম ইন্ট্রোডাকশন, এরপরে হয়তো আপনি প্রোজ অ্যান্ড কনস করে করে একটা একটা করে লিখতে পারবেন। যেমন এই যে হেডিংটা, সেটা ইন্ট্রোডাকশন, একটা প্রোডাক্টের টেবল, এগুলো তো পরে অ্যাড করা হয়, এগুলো কিভাবে করতে আমরা শিখবো। তো এরপরে ধরেন এখানে এসে
কোনগুলো ভালো 20টা প্রথমে এগুলো বলে নিয়েছে, ওইখানে আবার বলে নেয় নাই, শুধু এই সাব হেডিং দিয়েই 1 নাম্বারটা দিয়ে 1 নাম্বার, 2 নাম্বারটা দিয়ে 2 নাম্বার লিখেছে। এখানে আবার সে এটা বলে 1 নাম্বারে কোনটা 2 নাম্বারে কোনটা একটা ওভারভিউ দিয়ে নিয়েছে। দেখেন 10টা পর্যন্ত বলেছে, যেহেতু 10টা নিয়ে লিখবে। এরপরে ধর কিছুটা কথা আবার বলে এই যে দেখেন এখান থেকে 1 নাম্বার প্রোডাক্টটা শুরু হয়েছে, সেটা সম্পর্কে বলেছে গতানুগতিকভাবে বলে প্রোজ অ্যান্ড কনস। এটা অবশ্যই ওই যে করে করতে হয়, বিভিন্ন প্লাগইন দিয়ে সুন্দর করে সাজায় দিতে চাইলে কিন্তু কন্টেন্ট কিন্তু সেমই ছিল প্রোজ অ্যান্ড কনস ওভাবেই, বাট এগুলোকে আমরা সাজাইতে চাইলে আমরা সাজাতে পারবো বিভিন্ন প্লাগইন বা কোডিং এগুলো দিয়ে এভাবে আমাদের ইচ্ছামত করে সাজাতে পারবো। কিন্তু রাইটিংটা কিন্তু ওভাবেই হয়েছে, 2 নাম্বার প্রোডাক্টের নাম, ইন্ট্রোডাকশন, প্রোজ অ্যান্ড কনস। তো এটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা সিস্টেম বা কন্টেন্টের স্ট্রাকচার, যে আমাদের ধরেন আপনারা যে কোনো একটা কিওয়ার্ডের কথা বলেন, সেই কিওয়ার্ড নিয়ে লেখার আগে কিভাবে স্টাইল করতে হবে এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি পেইন্ট টুলে যাই, এক্সাম্পল পেইন্ট টুলে গেলে আপনারা ধরেন একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন। আচ্ছা, আপনারা যে কোনো একটা বাইং কিওয়ার্ডের কথা বলেন তো। আমরা তো জানি ইনফরমেটিভ কিওয়ার্ড আমাদের শেখাতে হয় যে আপনারা এইভাবে করবেন স্টেপ বাই স্টেপ, কিন্তু যখন বাইং কিওয়ার্ড হয় আপনারা কোনো একটা বাইং কিওয়ার্ডের আমাকে নাম বলেন। কেউ একজন বলেন যে কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি লিখবেন। বেস্ট ওয়াচেস ইন ইউএসএ। বুঝি নাই, The best women in 2020. ক্লিয়ার না, আরেকবার বলেন। বেস্ট ওয়াচ ইন ইউএসএ। আচ্ছা, ওকে, একজনের, হ্যাঁ আপনাদের দিক থেকে আসতেছিল যে বেস্ট ওয়াচ, ওকে। বা ধরেন এরকম হতে পারে, আমি জিনিসটাকে আর একটু বেস্ট ধরেন বেস্ট আর্মি ওয়াচ 2020, ওকে, মানে মূল এটা হচ্ছে বেস্ট আর্মি ওয়াচ। ধরেন এক্সাম্পল হতে পারে, ধরেন এটা কিওয়ার্ড, ধরেন আপনার এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড, ওকে। তো আপনার যদি এরকম কিওয়ার্ড হয়, আর্মি ওয়াচ বলতে যেগুলো যে একটু স্টাইলিশ অন্যভাবে আর্মিদের মতো থাকে, অনেকে এগুলো কিনে। তো দেখেন এইগুলো নিয়ে আপনার ধরেন এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড। তো এখন আমরা এটা কি করতে পারি, আমরা আমাদের যদি কিওয়ার্ড হয় হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমরা সংক্ষেপে এভাবে, যদিও এখানে লেখাটা ভালো হবে না আসলে, কারণ আমি কখনো এটার সাথে লিখে অভ্যস্ত না। ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে এক্সাম্পল, আচ্ছা আমি এদিকে নাই লিখি, কারণ এই লেখা দেখলে আরো আমার নিজেরই হাসি পাবে। সো যাই হোক, আমি একটু স্টাইলটা বোঝাই যে আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট আর্মি ওয়াচ 2020। তো প্রথম আমরা কিন্তু একটা হেডিং দিব, ওকে। এটা ধরেন আমাদের কি হেডিং, আমাদের এটা হেডিং। হেডিংটা আমাদের মতো করে আমরা কি করতে পারি, অনেকের হেডিং ফলো করতে পারি সেই সমস্ত টপিকস বা অন্যান্যগুলোতে, এরপরে আমরা একটা হেডিং বানাতে পারি। শুরুতে আমরা যেটা করতে পারি, যে আপনার এক্সাম্পল অনেকেই 20টা নিয়ে লিখেছে, এই যে 20 বেস্ট আপনার হচ্ছে আর্মি ওয়াচ, কারণ এটা হয়তো এভাবে করে লিখলো, বা এভাবে লিখলো যে 10 বেস্ট ওই যে আর্মি ওয়াচ, মানে যেটা হবে আমরা সেটাই করব। এটা অবশ্য অন্য টপিকসে, এই টপিকসে মেবি কম্পিটিশন কম বা ওইভাবে ভালো কেউ নাই জন্য এরকম মিলিটারি এগুলো চলে এসেছে। এরপরে আপনি ব্র্যাকেটের মধ্যে বাইং গাইড এরপরে দিলেন কিছু একটা, এভাবে লিখলেন। আর গিয়ার হাঙ্গরি এটা ওর সাইটের নাম অটোমেটিক্যালি লিখছে। তো আমরা বিভিন্নভাবে আমাদের কি করতে পারি, একটা হেডিং আমরা সিলেক্ট করতে পারি, যেমনটা আমরা এদিকেও কিছু কি করেছিলাম, কিওয়ার্ডে আমরা এই যে পেয়েছিলাম, যেমন বেস্ট শেপ নাইফ আন্ডার $100 যদি দেই, কেউ বেস্ট শেপ নাইফ আন্ডার $100 এভাবে একটা টান দিয়ে, বা ওই যে ক্লোন দিয়ে আবার টপ পিকস অফ 2020 বা অনেক দেখে নিয়ে থাকবে। আপনারা আপনাদের মতো করে একটা কি করতে হবে, হেডিং এর নাম সিলেক্ট করতে হবে। তবে এই হেডিংটা কোনোভাবেই কি হওয়া যাবে না, যেন 60 বা 65 ক্যারেক্টারের বেশি না হয়, এটা কমে থাকলে ভালো। আমি বলবো যে 40, 45 থেকে 50, 55 এর মধ্যে রাখতে পারলেই ভালো। এজন্য ক্যারেক্টার কাউন্টার বা কাউন্ট বিভিন্ন টুল আছে, এখানে এসে আপনি কি করতে পারেন, ক্যারেক্টারটা দেখে নিতে পারেন যে এটা 51 ক্যারেক্টার।
ওকে, টোটাল এটা হচ্ছে হেডিং। তো আমরা যে হেডিং বানাবো এটা যেন 55 এর বেশি না যাওয়াটাই ভালো। এর অনেক বেশি গেলে কি হয়, সেগুলো দেখবেন অনেক ডট ডট দেখায়, পরে আর দেখা যায় না। এই যে অনেকগুলোতে দেখেন অনেক বেশি বড় করার কারণে ডট 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 হয়ে গেছে, পরেরগুলো আর বোঝা যাচ্ছে না। অনেক বড় লিখলেন বাট বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা টাইটেলগুলো 55 ক্যারেক্টারের মধ্যে, 50, 51 এগুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন। এতে মোবাইল থেকে দেখলেও দেখা যাবে, কারণ এগুলো মোবাইলে কিন্তু আরো অনেক অংশটা কেটে যাবে। সো এটা যেন কোনোভাবেই চেষ্টা করবেন 60 ক্যারেক্টার পার না হয়। 60 নিচে রাখতে পারলে আরো একটু বেটার। 50, 55 এতে মোবাইল ট্যাব যেখান থেকেই দেখুক পুরো জিনিসটা আপনার হেডিংটা তারা দেখতে পাবে। তো আমরা হচ্ছে ক্যারেক্টার, কত ক্যারেক্টার হবে সেটা বললাম। তো আমরা আগে একটা আমাদের কি করে নিলাম, স্টাইলের ক্ষেত্রে আমাদের হেডিংটা হলো, হেডিং এর পরে আমাদের কি থাকবে, কিছুটা ইন্ট্রোডাকশন। ওকে, কিছুটা আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, মানে এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, হেডিং এর নিচ দিয়ে ইন্ট্রোডাকশন থাকবে। এরপরে আমরা একটা সাব হেডিং দিব। সাব হেডিং এ আপনি তখন শুধু এভাবে লিখতে পারেন যে আমাদের যেহেতু ওই যে ছিল হচ্ছে বেস্ট মিলিটারি ওয়াচ 2000, তো আমরা এখানে লিখলাম যে সেম ভাবে যে 10 বা 5 আমি যেগুলো নিয়ে লিখতেছি, 10 বেস্ট এক্সাম্পল আপনার কি মিলিটারি ওয়াচ 2020 ধরেন এক্সাম্পল, আমি এখানে এভাবে কি করে দিলাম, এটা সাব হেডিং। সাব হেডিং এর পরে আপনি চাইলে কিছু লিখতে পারেন, লিখে ওই যে ওইগুলো কোন কোন প্রোডাক্ট নিয়ে লিখতেছেন বলতে পারেন বা নাও বলতে পারেন। এটা লিখে দু এক লাইন লেখার পরে বা এটার পরে আপনি এক নাম্বার দিয়ে এক নাম্বার প্রোডাক্টটা নিয়ে আপনি লিখলেন, ওইটার ওই যে যাবতীয় যা যা এটা কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এই সেই অনেক কিছু লিখে তার প্রোজ অ্যান্ড কনস মানে ভালো দিক, ওকে, আর খারাপ দিক। তবে প্রস গুলো যদি আমরা 5টা লিখি, এখানে 2টার বেশি লিখবো না, কারণ খারাপ দিক আর অনেক বেশি লিখলে এটা কিন্তু নেতিবাচক হয়ে যাবে প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমরা প্রোস লিখবো, এরপর কনস, এরপর আবার 2 নাম্বার প্রোডাক্টে যাব, আবার সেটা নিয়ে আমরা কি করব, লিখবো তার প্রোজ অ্যান্ড কনস। 3 নাম্বারে যাব আবার সেটা। ওকে, অনেকে আবার চাইলে আমরা প্রোজ অ্যান্ড কনস এর আগে কি ফিচার্স, মানে এগুলোর কি কি ভালো ভালো ফিচার থাকে সেগুলো বললেন, এরপর প্রোজ অ্যান্ড কনস বললেন। এরপর লাস্টের দিকে গিয়ে আমরা কনক্লুশন দিলাম বা বাইং গাইড, এটা কেনার আগে কি কি বিষয় দেখা উচিত, যেমন আমরা যদি দুই একটা দেখি, এই যে এক্সাম্পল এটা হচ্ছে একটা ইয়ে দেখেন, সেটা ইন্ট্রোডাকশনটা বলা হয়েছে। এরপরে সাব হেডিং, ওই যে বললাম সাব হেডিং আবার সে কিছু বলেছে এখানে, বলার পরে এটা অবশ্য আবার আরেকটা সাব হেডিং দিয়ে এখানে আবার প্রোডাক্ট গুলোকে প্রোডাক্ট টেবল, এটাও আমরা চাইলে করতে পারি। এই যে এরপর 1 নাম্বার প্রোডাক্ট সেটা নিয়ে বলে কি বেস্ট ওভারভিউ, মানে এই প্রোডাক্টের আবার একটু ওভারভিউ দেওয়া হচ্ছে, আবার প্রোজ অ্যান্ড কনস। আপনি চাইলে ওই যে বলেছিলাম বেস্ট ওভারঅল, বেস্ট ওভারঅলের জায়গায় আপনি আবার কি চাইলে কি ফিচার্স, মানে কি কি ফিচার আছে এটা সেটাও লিখতে পারেন। আবার 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারের বিষয়ে আবার এরকম বলা হচ্ছে, বলে প্রোজ অ্যান্ড কনস বা প্রতিটারই একই ভাবে দিচ্ছে, লিখে বেস্ট ওভারঅল এটা লিখতেছে, বেস্ট ওভারঅলটা লিখে আবার প্রোজ অ্যান্ড কনস বা ভিডিও দিচ্ছে, ওইগুলো তো আমরা পরে। সো এরকম দেখেন এক একজন এক এক স্টাইলে, এবং লাস্টে যখন 9টা 10টা প্রোডাক্ট যাই হোক শেষ হয়ে গেল, 10টা প্রোডাক্ট শেষ হয়ে গেল, দেখেন না 12টা নিয়ে 13টা নিয়ে 14, ওকে অ্যারাউন্ড 13-14টা নিয়ে লিখছে। যাই হোক যতগুলো আপনি ভালো পাবেন, লিখার পরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, মানে এটা কেনার সময় মানুষের কি কি কোশ্চেন্স হতে পারে দেখেন, সেই টাইপের কোশ্চেন্স গুলো এবং সেটার বিষয়ে কিছুটা আনতে হবে, লাস্টে কনক্লুশন। ওকে, বা এগুলো যদি দেখি একদম যে র্যাঙ্কিং এ প্রথমে আছে এই কিওয়ার্ডে, এই সাইটটা, সে একটার পর একটা লিখছে, একটার পর একটা 8 9টা পর্যন্ত লিখছে, লিখার পরে সে কনক্লুশন, ওকে কনক্লুশন দিয়ে সে এটাকে কি করেছে, শেষ করে দিয়েছে। অনেকে আবার বাইং গাইড, মানে এটা কেনার আগে কি কি দেখা উচিত এই সে অনেক কিছু লিখে, দেখেন হেডিং ইন্ট্রো লিখার পরে 6 এটা নিয়ে লিখবে, এরপরে সেটার কি ওইভাবে কোনো দেখেন খুব বেশি দিচ্ছে না, আগেই সে প্রোজ অ্যান্ড কনস দিচ্ছে। এরপরে হোয়াই উই লাইক ইট, কেন তার এটা পছন্দ করছে, মানে এটার ভালো দিকগুলো বলছে, এই যে প্রোজ অ্যান্ড কনস, হোয়াই উই লাইক ইট। ওকে, এক একজনের স্টাইলটা এক এক রকম, বাট আপনাকে লিখার আগে এই জিনিসটা কি করতে হবে, ওভাবে ইয়ে করে নিতে হবে। এরপরে হোয়াট টু লুক বিফোর এ অ্যাফোর্ডেবল শেপ নাইফ, ওকে কেনার আগে আপনি এটা কি কি বিষয় দেখে নেবেন,
ওর হচ্ছে ব্লেড কি দিয়ে তৈরি বা কোয়ালিটি নাইফ মেকার, এরপর হাই কোয়ালিটি স্টিল, এখানে বলতেছে এই স্টিল হলে ভালো হবে, স্টেইনলেস স্টিলের ব্লেড হলে। ওকে, ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি বিষয় দেখে নেবেন। ওকে, সো দেখেন এভাবে আমাদেরকে লিখার আগে কিন্তু একটা বিষয় কি করতে হয়, মাথায় রাখতে হয় যে আমি যে টপিকসটা নিয়ে লিখবো সেটার আমি কিভাবে স্ট্রাকচার দিব আমার কন্টেন্টটা। কারণ শুধু তো লিখে গেলেই না, আপনার তো লিখার একটা ফরমেশন থাকতে হবে। কারণ অনেকেই ধরেন শুরুতে এসে, ভাইয়া জি বলেন। ভাইয়া আমরা আপনি যখন এই যে আমাদের ডোমেন হোস্টিংটা কিনবেন, কিনে সেখানে এই কন্টেন্ট লেখা বা এগুলো তো মানে করবেন তাই না জি জি নাকি? মানে আমাদের এখন যেগুলো আপনি বলছেন বা ইয়ে করছেন, ব্রিফ করছেন, হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাইয়া যে 20 জন টাকা দিয়ে ফেলেছেন, তো আমাদের হ্যাঁ 2650 টাকা উঠে গেছে। আপনি না হয় আমাদের ডোমেন হোস্টিংটা কিনে প্রথমে আপনি ওইভাবে সাজান বা লিখেন, হুম। আমরা দেখি, তাহলে মনে হয় আমাদের শিখতে আরো বেশি ভালো হবে হ্যাঁ নাকি? অবশ্যই, সেটা আমরা স্টেপ বাই স্টেপ যাব। তবে ডোমেইন এখনই না, ডোমেইন তো আমরা মাত্র কিওয়ার্ড রিসার্চটা তো শিখেছি, বাট আমাদের জন্য আবার আমরা রিপিট কিওয়ার্ড রিসার্চ করব। করার পরে আমি কন্টেন্ট আচ্ছা। রাইটিংটা আগে নিয়ে আলাপ করে নিচ্ছি যেন আমাদের কাজ করার সময় ইজি হয়। ও ওকে, কারণ ঠিক আছে ব্রিফিং ভাইয়া। ক্লাস না হয় যদি যাই কেউই বুঝবেন না। ও সো দেখেন, আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা যেটা ম্যাক্সিমাম আমরা সবাই মিলে ওটা করব, সমস্যা নেই। আমরা শুরুতে প্রয়োজনে শুরুর দিকে ইজি বিষয়গুলো নিয়ে নামবো, বাট যদি সব বিষয়গুলো একই, যে কোনো একটাতে পারলে নেক্সট টাইম আপনারা সব টপিকসে লিখতে পারবেন। তো দেখেন আমাদের লেখার সময় আমাদের এই বিষয়গুলো পড়তে হবে, যে আমাদের রাইটিংয়ে যেটা এভাবে হেডিং দিব, দেন হচ্ছে আমরা আমাদের ওইটা নিয়ে তো ওভারভিউ দিলাম, দিয়ে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে জাস্ট কি করব সেগুলো নিয়ে আমরা লিখে লিখে জাস্ট। তবে এটার ক্ষেত্রে ওই যে বলেছে একটা স্ট্রাকচার দিতে হবে, কারণ এখানে কিন্তু এলোমেলো না, এখানে আবার হচ্ছে আপনি একটা জিনিস নিয়ে সেটার কতটুকু লিখবেন এটাও মোটামুটি একটা, হ্যাঁ লিখতে গেলে কিছুটা কম বেশ হবে, তবে এমন হবে না যে এইখানে আপনি ধরেন 500 ওয়ার্ডের লিখে ফেললেন, 2 নম্বর প্রোডাক্টের এখানে আবার গিয়ে আপনি 50 ওয়ার্ড 100 ওয়ার্ড লিখলেন। কারণ দেখেন সবগুলো মোটামুটি আমরা একটু সিমিলার করে করে এভাবে করে, এবং ওইটার প্রোজ এন্ড কনস, এগুলোর কনস এগুলো আমরা দেখেন একটা দুইটা এভাবে করে আমরা কি করে থাকি, কাজ করে থাকি। ওকে, তো এখানে আবার সে হচ্ছে, ওকে, তো দেখেন এইভাবে আমরা যেটা বললাম যে কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমাদেরকে এভাবে স্ট্রাকচারটা আগে মাথা দিয়েই বা নিজের মতো করে একটি স্ট্রাকচার করতে হয় যে আমি কোন ফর্মুলাটা ফলো করে আমি লেখা স্টার্ট করব। তো এটা যদি যখন আমাদের মাথায় থাকবে যে আমরা প্রথমে যে কিওয়ার্ডটাই পাবো আগে সেটার হেডিং লিখে ফেলবো, দেন সেটার হচ্ছে ইন্ট্রোডাকশন লিখবো, এরপরে হচ্ছে একটা সাব হেডিং দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম দিব, প্রোডাক্টের নাম দিয়ে দেন আমরা সেই প্রোডাক্ট সম্পর্কে লিখবো, বা এভাবে আমরা একটি স্ট্রাকচার দাঁড় করিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড টপিকস গুলোতে যাই। ওকে, সো আমরা দেখেন যেখানে ছিলাম, আমরা এখন আমাদের হচ্ছে এই ফাইলটাকে আগে ওপেন করি। আমরা কোথায় ছিলাম, জাস্ট এখানে। ওকে, তো প্রথম আমরা যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে এটার নাম হচ্ছে কি গ্রেট আর্টিকেল ফিচার্স, মানে আর্টিকেল লেখার আগে আমাদের কি কি বিষয়গুলো এখন মাথায় রাখতে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই যেটা আস্ক কোশ্চেন্স, মানে আপনি কন্টেন্ট শুরু করার আগে আমরা অনেক সময় কি করি, কোনো একটা প্রশ্ন দিয়েও স্টার্ট করতে পারি আমাদের রাইটিংটা। যেমন এক্সাম্পল, আপনি কি আহ, আপনার কি করেন রান্না বান্নার জন্য সব থেকে বেস্ট নাইফটা খুঁজতেছেন, মানে এভাবে করে ওই যে আমরা অনেক সময় স্টার্ট করি না, সেটা হতে পারে। বা আপনি কি আপনার কার্পেটের ওল্ড স্টেইনগুলো নিয়ে আপনি অনেক বিরক্ত বা এটা নিয়ে প্রবলেমে আছেন, বা আপনি কি এটা সম্পর্কে জানতে চান কিভাবে আপনি আপনার এটাকে দূর করবেন। দেন এভাবে যেমন স্টার্ট করি, এই সময় অনেক সময় আমরা আস্ক কোশ্চেন্স দিয়ে এভাবে শুরু করতে পারি। আমরা আমাদের কন্টেন্টের মধ্যে মানে কি কি জিনিসগুলো থাকলে ওইটা একটু ভালো হবে, দেখতে ভালো লাগবে বা ওভারঅল অপটিমাইজ হবে, সেগুলোর জাস্ট এটা হচ্ছে একটা থিওরি।
দেন বলা হচ্ছে ইউজ বুলেট পয়েন্টস, আমরা কিছু বুলেট পয়েন্ট মানে ইম্পর্টেন্ট কথাবার্তাগুলোকে বুলেট পয়েন্ট দিয়ে করতে পারি। যেমন এদিকে ধরেন আমাদের লেখা বা আমার এই লেখার এদিকে যদি বলি যে আমি ধরেন লিখেছি কিছু কিছু পয়েন্টকে আমি বল পয়েন্ট দিয়ে বা নাম্বারিং করে একটু ইয়ে করে দিলাম, সেগুলো কিন্তু বুলেট পয়েন্ট। বা এদিকে ভিতরে এসে যদি আরো কোথাও মনে হয় যে আমার বুলেট পয়েন্ট দরকার, আমরা কি করতে পারি, আমাদের বুলেট পয়েন্ট দিতে পারি। এরপরে ইউজ অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ আমাদের রাইটিং এর ক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করতে হবে আমরা অ্যাক্টিভ ভয়েসে লেখার জন্য। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দুই টাইপের বিষয় আছে। তো প্যাসিভ ভয়েসে না লিখে আমাদের সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ ভয়েসে বেশি রাখবো, কারণ গুগল আসলে এটাকে বেশি পছন্দ করে। তবে আবার কোনো বিষয়টাকে আমরা যদি বোঝাতে চাই, সেটা যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো মতো বোঝানো নাই যায়, তাহলে তো আমরা অবশ্যই প্যাসিভ ভয়েসেই বলবো। তবে অ্যাক্টিভ ভয়েসের বিষয়গুলো গুগল বেশি পছন্দ করে। এছাড়া যেটা এলিমিনেট হুইচেল ওয়ার্ডস লাইক জেনারেল অ্যান্ড মোস্ট। ওকে, মানে এখানে বোঝানো হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা আমাদের রাইটিং এর মধ্যে কিছু হুইচেল ওয়ার্ড আছে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। হুইসেল ওয়ার্ড কি, দেখবেন অনেকেই আছে কথা বলতে গেলে বা বিশেষ করে বাচ্চারা এটা করে যে একটা কথার ওইটার দরকার নাই, ধরেন সে বারবার রিপিট করে। মানে অনেকেই ধরেন এক্সাম্পল আমাদের এখানে একজন ধরেন ভাষণ দিতে উঠছে একদিন, উনি এক লাইন বা একবার কিছু কথা বলার পরেই উনি বাংলাতেই ভাষণ দিচ্ছে ধরেন, বাট তার হচ্ছে অভ্যাসটা এমন যে সে এক লাইন বলেই বলে বাট হোয়াই, আবার এক লাইন বলেই বলে বাট হোয়াই। তো সবাই এটা শুনতে শুনতে পুরো বিরক্ত হয়ে গেছে। ওকে, পরে ওনাকে মাইক থেকেই নামায় দিছে। তো দেখেন এরকম অনেকেই আছে যে আসলে কথা বলতে গেলে এমন কিছু হুইসেল ওয়ার্ড আছে যেগুলো দরকার নাই, বাট সে বারবার সেটাকে রিপিট অ্যান্ড রিপিট করে। এতে রিডাররাও, আপনি লেখার ক্ষেত্রেও যদি এটা করেন, রিডাররাও কি হবে, অনেক বিরক্ত হবে। তো অনেকেই দেখবেন এই ভুলটা করে। তো আমাদের রাইটিং এর সময় যেন এই ভুলগুলো না হয় সেটা দেখতে হবে, যে আমরা যখন যেভাবে যেটা লাগবে সেভাবে বোঝাবো। বাট একই কথা দরকার নাই ওইটার মধ্যে কোনো বা এটার কোনো দরকার নেই, বাট সেটাকে আমরা বারবার রিপিট অ্যান্ড রিপিট করব না। তো এই হুইসেল ওয়ার্ডগুলো আপনি গুগলে লিখে যদি হুইসেল ওয়ার্ড লিস্ট লিখে সার্চ দেন তাও পেয়ে যাবেন। যেমন মানুষজন কি কি বিষয়গুলো ইংলিশে বারবার রিপিট করতে পারে, যেমন অনেকেই কিছু বলার পরেই জেনারেলি মোস্ট বা এরকম বাট হোয়াই বারবার ওই যে বললাম যেটা। তো এইগুলোকে বারবার রিপিট অ্যান্ড রিপিট করা যাবে না। সেন্টেন্সগুলোর মধ্যে হ্যাঁ আই উই অ্যান্ড ইউ হতে পারে। আই উই অ্যান্ড ইউ এগুলো ইউজ করলে যেটা হবে আমাদের হচ্ছে আই উই অ্যান্ড ইউ এর বিষয়টা হলে যেটা হয় যে আপনার রাইটিংটা যিনি পড়বে সে মনে করবে যে আসলে এটা মেবি আপনার জন্যই লেখা বা ওনার জন্যই লেখা। তো এতে ইন্টারেকশনটা একটু ভালো হয় রিডারের সাথে। এরপরে ইউজ এক্সাম্পলস, মানে আমরা যখন লিখবো আমরা কিছু চাইলে এক্সাম্পল দিতে পারি। এরপরে শর্ট সেন্টেন্স, অনেকেই মনে করে ইংলিশে লিখতে গেলে মেবি আমাদেরকে অনেক হার্ড এবং কঠিন ওয়ার্ড এগুলো ইউজ করতে হবে, কিন্তু না, আমরা লিখতে গেলে যেটা কি করতে পারি, আমরা খুব সহজ সাবলীল ভাষা এবং শর্ট সেন্টেন্সের মধ্যে এভাবে করেই লিখতে পারি যেন আমাদের সেই লেখাটা আমাদের রিডারদেরকে বোঝাতে পারি। ওকে, তো দেখবেন যেমন এখানে সে একটা কোশ্চেন্স দিয়ে এক্সাম্পল শুরু করছে এবং দেখেন শর্ট সেন্টেন্সের মধ্যে এগুলো শেষ করা হচ্ছে। অনেকেই দেখবেন একটা এমন একটা সেন্টেন্স লিখে পুরো প্যারায় একটা সেন্টেন্স, এত বেশি জটিল কঠিন করা যাবে না। আমরা যদি এগুলোকে পড়ি দেখবেন সবাই বুঝবে, বা কমা দিয়ে একটু বড় হলে সেভাবে খুব শর্ট সেন্টেন্সে লিখেছে এবং কিন্তু সেই গুগলের একদম টপের দিকেই এই কিওয়ার্ডে আছে। ওকে, তো আমাদের খুব বেশি কঠিন ওয়ার্ড এই সেই এমন করতে হবে, বাট বিষয়টা কিন্তু এমন না। আপনি সহজ সাবলীল ভাষায় যেমন দেখেন এটা কিন্তু খুব সহজ সাবলীল, জাস্ট প্রোজ এন্ড কনস দিয়ে একটু কেন তারা পছন্দ করতেছে এটা নিয়ে একটু বলছে, তারপর কিন্তু র্যাঙ্কিং এ আছে। কারণ এটার মূল বিষয় হচ্ছে আপনি যেটা লিখবেন সেটা মানুষজন যেন পড়ে বুঝতে পারে। মানে আপনি অনেক কঠিন ভাষায় লিখলেন কিন্তু পড়ে বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু এতটা ইফেক্টিভ হবে না। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ইয়েটা লিখবো কন্টেন্টটা সেখানে সহজ সাবলীল ভাষায় মানুষ যেন পড়ে বুঝতে পারে এবং শর্ট সেন্টেন্সের মাধ্যমে লেখার চেষ্টা করব। কারণ কোনো একটা জিনিসকে অনেক সহজভাবেও উপস্থাপন করা যায়, সেটাকে আবার অনেক হার্ড ওয়ার্ড এভাবে লিখে অনেক লং সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স করে অনেক কিন্তু জটিল হয়ে যায়। আমরা যখন বাংলা পড়ি দেখবেন কেউ যদি অনেক ইজি মানে সহজভাবে পড়ে বোঝা যায়
এমন যদি হয় আমরা কিন্তু কখনো সেটাতে বিরক্ত ফিল করি না, আমরা আরো পড়তে ভালোবাসি। কিন্তু আবার অনেকেই ধরেন বাংলা লিখতে গিয়ে অনেক সংস্কৃত এই সেই করে অনেক হার্ড করে ফেললে দেখবেন ওইটা আমরা নিজেরাও পড়তে অনেক সময় বিরক্ত বোধ করি। ওকে, সো এটা একটা বিষয়। এরপরে ইউজ লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড মেজর সাইনপোস্ট পারপাস স্ট্রাকচার এগুলো বলা হচ্ছে, মানে আমরা যখন লিখবো লিঙ্কিং ওয়ার্ড বলতে ধরেন আপনি যদি কাউকে কোনো কিছু শেখাতে যান, যেমন ওই যে বললো যে কিওয়ার্ড রিসার্চে যে আপনাকে প্রথমে কিছু বিষয় জানতে হবে, প্রথম বেসিক জানতে হবে, এরপর কি কি টুল লাগবে আপনি এটা নিয়ে জানতে পারেন। এভাবে আমরা কি করতে পারি, আমরা এখানে আলোচনা করতে পারি যে একটার সাথে আরেকটা একটু লিঙ্ক আপ করা। এরপরে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে ইউজ গ্রাফিক, চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও, মানে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে ওই যে যখন বিশেষ করে ওয়েবসাইটে পাবলিশ করব, কারণ আপনারা মনে করতেছেন যে মেবি এই জায়গাতে এভাবে না, আমরা কিন্তু অবশ্যই ডোমেইন হোস্টিং কিনতেছি, প্রতিটা জিনিস আগে আমরা এভাবে শিখে আমাদের সাইটে গিয়ে অ্যাপ্লাই করব এই সমস্ত ইমেজ, চার্ট, ডায়াগ্রাম দিয়ে। সো এটা নিয়ে কোনো টেনশন নাই যে আমরা মেবি খালি এরকম থিওরি জেনে যাচ্ছি, কারণ আমাদের কাজ করার আগে থিওরিও জানতে হবে। যেখানে থিওরি জানতে হবে, থিওরি জেনে দেন আমরা প্র্যাকটিক্যালি হাত দিব, কারণ না জেনেই তো আপনাকে একটা জায়গায় গিয়ে হাত দিলে তো সেখানে ভালো করতে পারবেন না, উল্টা নষ্ট করে ফেলবেন জিনিসগুলো। ওকে, সো দেখেন এখানে আমরা আমাদের যখন ওই যে কন্টেন্ট দিব, তখন এই কন্টেন্টের প্রথমে তো আমরা এভাবে আর্টিকেল লিখি, এরপরে সেই আর্টিকেলটার মধ্যেই তো আমরা ইমেজ, ভিডিও এগুলো দিয়ে সুন্দর করে দেই। আপনি যদি পৃথিবীতে যত রাইটারই আছে, রাইটারের কাছে লিখতে দিলে সে কিন্তু এভাবে আপনাকে শুধু লিখে দিবে। আপনাকে ওইখানে ইমেজ, ভিডিও নিজের মতো করে কি করতে হবে, পরে মেক করে বা রেডি করে কালেক্ট করে বা কাউকে দিয়ে আবার ইমেজ তৈরি করাতে চাইলে সেটা করে আমাদেরকে ওইভাবে করে কিন্তু কি করতে হবে, সুন্দর করে আমাদের সাইটে পোস্ট করতে হবে, যেন ইউজার এঙ্গেজিং হয়, মানে যে কোনো ইউজার দেখে সেটা যেন অনেক ইজিলি বুঝতে পারে, অনেক দেখতে লুক্রেটিভ হয়। সো আমরা আমাদের কন্টেন্টে পাবলিশ করার সময় সেটার মধ্যে বিভিন্ন ইমেজ, চার্ট, ডায়াগ্রাম বা ইনফোগ্রাফিক বিশেষ করে বা ভিডিও এগুলো আমরা দিব। এতে অনেকেই দেখা যায় যে কন্টেন্ট একটু কেউ কম পড়লেও আমাদের ওইটা দেখার জন্য হলেও সাইটে অনেকটা টাইম স্টে করে, বা সে অনেক সময় ইমেজ দেখেও বুঝতে পারে যে বিষয়গুলো কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে। এতে রিডারদের পড়তেও আসলে ভালো লাগে বা তারা ওইখান থেকে একটা আইডিয়া পায়। এরপর টিচ ইউর রিডার সামথিং এডুকেশনাল ইন্সপায়ারিং। হ্যাঁ, আমরা মূলত যত আর্টিকেল লিখি আমরা হয় তাদের কিছু শেখাই, না হলে তাদেরকে কোনো বিষয় ইন্সপায়ার করি। এক্সাম্পল, আমি যদি কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখি তাহলে আমরা সেই প্রোডাক্টটা তাকে কিনতে ইন্সপায়ার করি। আবার যদি টিউটোরিয়াল বেস, হাউ টু টাইপের, তাহলে কিন্তু তাদেরকে আমরা শেখাই যে কিভাবে ওই কাজটা করতে হয়। আবার ক্রিয়েট হাউ টু পোস্ট আর ভিডিও, মানে এই যে এটা ইনফরমেটিভের জন্য, এটা কিন্তু বাইং এর জন্য প্রযোজ্য না। আবার এরপর স্ট্রাকচার ইওর কন্টেন্ট। হ্যাঁ, শুরুতেই তো আমরা বলে দিলাম যে আমাদের কন্টেন্টটা শুরুতেই স্ট্রাকচার দিয়ে নিতে হবে, যে আমাদের কন্টেন্টটার হেডিং, এরপরে ওই যে বললাম যে সেটা ইন্ট্রোডাকশন, এরপরে সাব হেডিংয়ে এরপরে 1 নাম্বার প্রোডাক্টটা নিয়ে তার কিছু ব্রিফিং লিখবো যেটাই পারি, এরপরে সেটার প্রোজ অ্যান্ড কনস লিখবো, আবার 2 নাম্বার প্রোডাক্টটা ধরবো। তো এইভাবে আমাদের একটা স্ট্রাকচার কি করে নিতে হবে, আগে আমরা দাঁড় করিয়ে নিই। টেল এ স্টোরি, এটা ইম্পর্টেন্ট না। আর কিছু বিষয় ইম্পর্টেন্ট যেমন আছে, সেটা হচ্ছে থিংস টু কনসিডার রাইটিং। হ্যাঁ, বিফোর রাইটিং এর আগে আমরা অডিয়েন্সের জেন্ডার, মানে ওইটা অনেক সময় হয় যে আপনি একটা যে প্রোডাক্টটা লিখতেছেন সেটা হয়তো আপনি ধরেন যারা বৃদ্ধ বয়সের যে টাইপের এই টাইপের প্রোডাক্ট অনেকেই থাকে না, যেগুলো সার্চ করতে পারে, এক্সাম্পল যারা কেনার জন্য, বা ধরেন এক্সাম্পল কিভাবে উদাহরণ দেওয়া যায়, আচ্ছা উদাহরণ এভাবে দেওয়া যায় যে জেন্ডার, মানে আপনি ফিমেলদের পছন্দ আর মেলদের পছন্দ কিন্তু কিছুটা ডিফারেন্স আছে, তো আপনি তাদের জন্য হলে হয়তো আনকমন বা এই সেই লুক্রেটিভ, ছেলেরা হলে আবার সেটাকে একটু অন্যভাবে প্রকাশ করে যে হয়তো সেটা যেন একটু স্মার্ট লাগে এই সেই। তো দেখেন আপনি সেই ক্ষেত্রে এভাবে বলতে পারেন এই টাইপের ওয়ার্ডগুলো। অডিয়েন্সের এজ, কারণ আপনি যদি একই জিনিস ধরেন এক্সাম্পল মোবাইল সেল করবেন, আপনার যে মোবাইলটা সেটা ধরেন এক্সাম্পল স্মার্টফোন ইয়াংদের জন্য, তাহলে আপনাকে সেটা সেভাবে ইয়াংদের কেন ভালো লাগবে এইটা সেভাবে উপস্থাপন করতে হবে। আবার যদি কোনো পোশাক বা কোনো কিছু হয় এটা যারা একটু এজ হয়ে গেছে তাদের জন্য, তাহলে তাদের জন্য কমফোর্ট বা এই বিষয়গুলোকে বেশি ফোকাস করতে হবে। আবার টিনেজারদের জন্য হলে এটাকে আসলে কালারফুল বা এই সেই এগুলো নিয়ে ফোকাস করতে হবে।
তো এখানে মূলত সেটা বলা হচ্ছে। এরপর অডিয়েন্স লোকেশন, অডিয়েন্সের লোকেশন হচ্ছে যেমন এক্সাম্পল কেউ যদি বেস্ট উইন্টার বুট লিখে, তাহলে আপনাকে যদি সে কানাডা বেস্ট উইন্টার বুট প্রাইস ইন কানাডা বা এই সেই, তাহলে আপনাকে বুঝতে হবে যে কানাডাতে উইন্টার বুটের কথা এভাবে বলতে হলে এভাবে ইয়ে করতে হবে যে এটা ধরেন বরফের মধ্যে বা এটার মধ্যেও অনেক টেকসই থাকবে, আপনার পাউকে সুরক্ষা দিবে বা আপনার পাও ফ্রোজেন হয়ে যাবে না, বা আপনার এটা হচ্ছে মাইনাস এত ডিগ্রি সেলসিয়াসেও কাজ করবে। মানে অডিয়েন্সের ওই লোকেশনে কোন জিনিসটা কোথায় ইউজ করবে এগুলোর উপর ডিপেন্ড করেও যদি হয় আমরা কিছু ওইভাবেও এই জিনিসগুলো রাখতে পারি। ইকোনমিক কন্ডিশন, এটা তো সার্চের মধ্যেই বোঝা যায়। যে মানুষটা সার্চ দিবে বেস্ট চিপেস্ট কার এই কিওয়ার্ড, তো তাকে তো আপনার সব থেকে কমের মধ্যে ভালোগুলো নিয়ে বলতে হবে। সেখানে তো অনেক দামিগুলো নিয়ে বলে লাভ নাই, কারণ সে এটা পড়বে না, কারণ সে জানতেই চাচ্ছে সব থেকে কম দামি, কারণ প্রাইসটা এখানে মেটার। আবার কেউ সার্চ দিল বেস্ট আপনার লাক্সারিয়াস কার, তখন সব থেকে লাক্সারিয়াস যেগুলো আপনি সেগুলো নিয়ে, কারণ উনি ওই টাইপের দেখতে চাচ্ছেন। অডিয়েন্স মেন্টাল কন্ডিশন, অডিয়েন্স ডিমান্ড, ডিমান্ড বলতে যে সার্চ দিল আন্ডার $100 বা এই তখন $100 নিচে লিখতে হবে। তো এই বিষয়গুলোর পরে আমাদের পরবর্তী যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা ওই যে রাইটিং করতে গেলে অনেকেই যেটা করে যে মাঝখানে বা শুরুতেই অনেক বেশি কথা বলে ফেলে ইন্ট্রোডাকশনে, হেডিং এর পরে। তো আমাদেরকে এই টাইপের আমরা করে নিতে পারি যে ইন্ট্রোডাকশনে আমরা হয়তো 10% ওয়ার্ড রাখবো, 1000 ওয়ার্ডের লিখলে সর্বোচ্চ 100 ওয়ার্ড লিখবো ইন্ট্রোডাকশনে, মিডিলে অনেক সমস্ত প্রোডাক্ট বা যেগুলো নিয়ে লিখি সেগুলোর মধ্যে 800 ওয়ার্ড 80% মানে 800 ওয়ার্ড, আর কনক্লুশনে গিয়ে সর্বোচ্চ 10% মানে আবার 1000 ওয়ার্ড হলে 100 ওয়ার্ডের লিখতে পারি। তো এভাবে আমরা শুরুতেও চাইলে, তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা আমরা এভাবে করতে পারি, তারপরে স্ট্রাকচার করে নিতে পারি। তবে হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটিটা খুবই ইম্পর্টেন্ট। কিওয়ার্ড ডেনসিটি আমাদের অ্যাফিলিয়েট সাইট এগুলো যেগুলোতে কন্টেন্টগুলো একটু লেন্থটা বেশি বড় হয়, এগুলোর কিওয়ার্ড ডেনসিটি আমাদের হতে হবে 0.25% টু ম্যাক্স 0.30%। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা কি, আমরা এটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, প্রথম আমরা বলি যে কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা আসলে কি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনি পার 100 ওয়ার্ডে কতবার কিওয়ার্ডটা ইউজ করলেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। আপনি 1000 ওয়ার্ডে যদি কিওয়ার্ড ডেনসিটি আপনার এক্সাম্পল 0.50 ইউজ করেন, তার মানে আপনি 5 বার কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবেন। আপনি যদি 0.30% হয় তাহলে ধরেন 4 বার, অ্যারাউন্ড 4 বারের মতো। তো আপনাকে এভাবে লেখার সময় আপনি বের করার জন্য আপনার আর্টিকেলে গিয়ে আপনি ধরেন এখানে আমরা যদি এটাতে যাই, এখানে হচ্ছে আমাদের তো কন্ট্রোল সি দিলাম, এখানে আমার দেখেন কি আছে 1455, মানে অ্যারাউন্ড 1400-1500 ওয়ার্ডের আছে। এটা আমার কিওয়ার্ড, কন্ট্রোল লেফট দিয়ে আমরা কি করলাম, দিলেই আমাদের কিন্তু এখানে চলে আসবে যে কয়বার আমরা কিওয়ার্ড ইউজ করেছি, একবার, দুইবার। কিন্তু আমরা মূলত দুই জায়গায় এক্স্যাক্টলি, কিন্তু আমাদের ভিতরে আরো দুই একটা কাছাকাছি আছে এক্স্যাক্টলি এইভাবে না হলেও, কারণ এটা আমরা সেভ রাখার জন্য একটু কমই ইউজ করেছি, তবে অন্যান্য জায়গায় আমাদের আছে। কিন্তু এই যে এটার মধ্যে আরো নিজেদের মতো হাউ টু রিমুভ রিয়েলি ওল্ড কার্পেট স্টেইনস, মানে এটাকে আরেকটু অন্য, এবং এইগুলোও কিন্তু যে বসানো হয়েছে এগুলোতেও কিন্তু আমাদের কি আছে, কিছু না কিছু সার্চ ভলিউম আছে। হাউ টু গেট ওল্ড পেট স্টেইন আউট অফ কার্পেট, দেখেন বিভিন্ন পেট টেটরা মানে ওই যে পোষ্য যে সমস্ত জানেন ইয়ে থাকে সেগুলোর জন্য আসলে। তো দেখেন আমাদের এই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা চেষ্টা করি এগুলোকে আমরা রিলেটেড কিওয়ার্ড বা সিনোনিমাস কিওয়ার্ড এই টাইপের কিওয়ার্ড বলি, কারণ এগুলোতেও আমাদের কি থাকে, কিছু সার্চ ভলিউম থাকে। কারণ তাহলে আমরা এই সমস্ত কিওয়ার্ডে ওই আর্টিকেলটাই আমাদের র্যাঙ্ক করে ফেলবে।
ভাই 30% আর 25% এর জিনিসটা বুঝতে পারলাম না, কিসের উপর ধরবো এটা পার্সেন্টটা? আচ্ছা দাঁড়ান আমরা আসতেছি। আচ্ছা এটা প্রথম দেখি। আচ্ছা দেখেন 390 সার্চ করলাম। ওকে, আমরা যেটা বলতেছিলাম আমাদের কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা বলেছি যে আপনি যে কন্টেন্টটা লিখবেন আপনি 1000 ওয়ার্ডে কতবার কিওয়ার্ড রাখতে পারবেন বা 2000 ওয়ার্ডে লিখলে কতবার আপনার কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবেন, এখানে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। ধরেন আপনি কিওয়ার্ড ডেনসিটি 0.25, এখানে কিন্তু 25% না, পয়েন্ট আচ্ছা 0.25 থেকে ম্যাক্সিমাম 0.30%। তার মানে আপনি যদি 0.25 হয় মানে তার মানে প্রতি 400 ওয়ার্ড লেখায় আপনি একবার করে কিওয়ার্ড ইউজ করতে পারবেন। মানে কিওয়ার্ডটা আপনি যদি ইচ্ছা মতো যেখানে সেখানে ইউজ করেন, অনেক বেশি ইউজ করেন, এটা কিন্তু প্রবলেম আছে। আপনি চাইলেও অনেক বেশিবার কি করতে পারবেন না, আপনার কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবেন না, কারণ এটা করলে গুগলের থেকে পেনাল্টি বা আপনি বেটার র্যাঙ্ক পাবেন না। আপনি যতগুলো এখানে দেখবেন যে যারা র্যাঙ্ক করে আছে, যেমন আমরা যদি এগুলো দেখি যে তাদের কিওয়ার্ডটা এক্সাম্পল বা আমরা প্রথম এটাতেই যাই, এখানে তো তাদের ধরেন শেপ নাইপ আন্ডার 100। ওকে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, দেখেন তারা কতবার 3 বারের মতো এটাকে ইউজ করেছে, প্রথম হেডিং এ, এরপরে একটা ইন্ট্রোডাকশনের মধ্যে, এরপরে মানে এক্সাক্ট কতবার, এবং কনক্লুশনের দিকে একবার আছে। ওকে, 3 বার এক্স্যাক্টলি, তার হয়তো কত 1500-2000 ওয়ার্ডের কন্টেন্ট হতে পারে। তো এইখানে আমরা ওই হিসাব যদি করি তার মানে আমরা প্রয়োজনে দেখেই নেই 3 বার এক্স্যাক্টলি ইউজ করেছে সে কত আছে। কপি করে নিয়েছি, এই সাথে আমরা এটাকে কেটে দিচ্ছি। ওকে, তার যে কিওয়ার্ড wordcounter.net, এখানে আমরা হচ্ছে মোর থেকে মোর টুলস ওয়েব ওয়ার্ড কাউন্টার, তার ওকে 2700 প্রায় 2700 মতো আসলে ধরেন 2500 মতো আপনার কি আছে ওয়ার্ড আছে। তো 2500 ওয়ার্ডে যদি আমরা হচ্ছে এক্সাম্পল 0.25% ধরি তাহলে সে 2500 ওয়ার্ডে ধরেন প্রতি 400 ওয়ার্ডে একবার করে পারবে যদি সে 0.25% ইউজ করে, কারণ 0.1% মানে প্রতি 100 ওয়ার্ডে একবার, কিন্তু আমরা তো ইউজ করতেছি 0.25%, তার মানে প্রতি 400 ওয়ার্ডে একবার, 800 ওয়ার্ডে 2 বার, ধরেন 1600 ওয়ার্ডে সেই ক্ষেত্রে 4 বার, এরকম। এটা হচ্ছে ম্যাক্সিমাম যে বা যে লিমিটগুলো। তো আমরা হচ্ছে দেখেন তার মানে 400 একবার 2 বার, 800 ওয়ার্ডে 2 বার, 1600 ওয়ার্ডে আমরা 4 বার, 1600 ওয়ার্ড 4 বার, ধরেন 4-5 বার কিন্তু সর্বোচ্চ আমরা কি করতে পারবো, সেই ক্ষেত্রে ইউজ করা আমাদের জন্য প্রযোজ্য। তো একটু কম থাকলে আপনারও সেফ জোনে থাকলেন। তো কিওয়ার্ড ডেনসিটি আমরা সর্বোচ্চ এই 2500 ওয়ার্ডে আমরা 5 বার 6 বারের বেশি কোনোভাবেই যাব না, এটা 5 বারের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আর যদি 1000 ওয়ার্ডের নিচে হয় কন্টেন্টের লেন্থ, তাহলে আমরা ওই যে 0.30% যেতে পারি। যখন কন্টেন্টের লেন্থ 1000 ওয়ার্ডের নিচে, তাহলে 1000 ওয়ার্ড হলে 0.3% হলে আমরা যেন 3 বার ইউজ করতে পারি, 3 বার বা সর্বোচ্চ 4 বার 1000 ওয়ার্ডে। কিন্তু 1000 ওয়ার্ডের উপরে চলে গেলে তখন আমরা 0.25%-এর উপরে যাবই না। ওকে, তো মানে এখানে যেটা বোঝানো হলো, এবং সেটা কোন কিওয়ার্ড, সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা নিয়ে আসলে আমরা আর্টিকেলটা লিখতেছি সেই কিওয়ার্ডটা আমরা কতবার ইউজ করতে পারবো সেটা। এবং এই দিক থেকে তো আমরা পেলাম এই যে তার আবার ইউআরএল এর মধ্যে একবার আছে, সেদিকে আমরা 3 বার দেখেছিলাম, ইউআরএল এর মধ্যে একবার 4 বার। ওকে, তো দেখেন সে কিন্তু 0.25% ইউজ করেছে। বা আপনি এভাবে আরো কয়েকটাতে যান যারা র্যাঙ্কিং এ আছে। আচ্ছা একটা ওয়েট, আমি 5 মিনিটের জন্য একটা ব্রেক নিচ্ছি, আমার একটা ফোন আসছে, আপনি একটু লাইনে থাকেন। আচ্ছা ওকে, তো যাই হোক একটা বাইরের ক্লায়েন্ট আর কি, এর জন্য ইয়ে করলাম। তো আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম,
সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে যে আমরা যখন আর্টিকেল লিখব, লিখার সময় আমরা যে ইচ্ছা মতো আমাদের লিখার মধ্যে ওই যে আমরা তো কিওয়ার্ডটাকে টার্গেট করেই কাজ করি। আমরা এখন যদি কন্টেন্ট লিখি এক্সাম্পল ওই যে বেস্ট শেপ নাইফ আন্ডার $100, আমাদের তো এখানে ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটাই, বা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যেটাই বলেন। তো এইটাকে আবার আমরা অনেক বেশি এটাকে ইউজ করলে গুগল কিন্তু সেই ক্ষেত্রে উল্টা আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে পেনাল্টি দিয়ে দিতে পারে যদি আমরা অনেক বেশি ইউজ করি, কারণ এখানে সেই ক্ষেত্রে গুগল বুঝবে যে আপনি এটাকে ওভার অপটিমাইজ বলা হয় বা কিওয়ার্ড স্টাফিং বলা হয়। তো এইটার একটা গুগলের নিয়ম নীতি আছে যে আপনি এটা এত % দিতে পারবেন, কারণ আগে একটা সময় মানুষ যেটা করতো সারাটা পেজ শুধু কিওয়ার্ড দিয়েই ভরে রাখতো, কিওয়ার্ড স্টাফিং করতো, গুগলের যে অ্যালগোরিদম সে ওইভাবে ধরতে না পেরে এটাকে র্যাঙ্কিংয়ে দিয়ে দিত। তো এখন গুগল এই চালাকি যেন কেউ করতে না পারে, তার ইউজাররা যেন বেটার ইনফরমেশন পায়, এই জন্য ফোকাস কিওয়ার্ড ইউজ করার একটা নীতিমালা আছে। ওকে, তো এটা র্যাঙ্কিং ফ্যাক্টর একটা কারণ। তো এই জন্য আমরা এটাকে 0.25% এর বেশি ইউজ করব না যদি আমাদের কন্টেন্টের লেন্থ 1000 ওয়ার্ডসের উপরে চলে যায়। মানে প্রতি 400 ওয়ার্ডে তার মানে আমরা একবার করে দিতে পারবো। 1000 ওয়ার্ডের কন্টেন্ট হলে এবার হিসাব করেন আপনি প্রতি 400 ওয়ার্ডে একবার, তার মানে 1000 ওয়ার্ডের কন্টেন্ট হলে আপনি সেখানে 3 বার বা 4 বার, কারণ ওই যে তখন 0.3% আমরা গেলাম, যদি 1500 ওয়ার্ড হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা 0.25% এক্সাম্পল 4 বার হয় না, কিন্তু তাও আমরা 4 বার ধরে এভাবে ইউজ করতে পারি। এভাবে আসলে তো আমাদের লেখার সময় এবং সেই কিওয়ার্ডগুলোকে আমরা যেটা বলতেছি যে কিওয়ার্ড ডেনসিটি। তো কিওয়ার্ড ডেনসিটির বিষয়টা কি আপনি বুঝতে পারছেন? কিওয়ার্ড ডেনসিটি যে এটা কি, আমরা কিভাবে ইউজ জি করব? ভাইয়া, এখানে শর্ট টেল লং টেল বা কিওয়ার্ড, যেমন ধরেন আপনার যে কিওয়ার্ডটা দেখালেন ওটা তো মাত্র 4 ওয়ার্ডের, তো সেক্ষেত্রে আপনি হয়তো বলছেন যে 2500 ওয়ার্ডের ভেতর বা 1000-এর ভেতর আমরা রাখবো। তো এর চেয়ে যদি বড় কিওয়ার্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি মানে এই আপনার এই যে আচ্ছা, এখানে আমি যেটা 8-10% বলি, এখানে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে না, আর্টিকেলের উপরে। আপনি মেবি আর্টিকেল বলতে চেয়েছেন যে যদি আরো বড় আর্টিকেল হয়, জি জি আরো বড় আর্টিকেল হলেও তখন আপনি যেটা করবেন আসলে আপনি 0.25% এ যতটা আসে ততটা ইউজ করতে পারেন। তবে আরো বেশি বড় হলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট জায়গায় আছে যে জায়গাগুলোতে কিওয়ার্ডগুলো দিলে গুগল বুঝতে পারে যে এটা কি কিওয়ার্ড নিয়ে অপটিমাইজ, আমরা সেই জায়গাগুলোতে ইউজ করার পরে যদি রিলেভেন্টলি মানে এইভাবে লিখতে গেলে ন্যাচারালি না আসে তাহলে ইউজ করার দরকার নেই। আমরা 0.25% হারে, আপনি যদি এখন 5000 ওয়ার্ডেরও লেখেন 0.25% হারে যতবার আসে আপনি যদি ততবারও লিখেন তাহলে কোনো সমস্যা নাই। বাট আপনি 2-1 বার আরো কম ইউজ করলে সেফ জোনে থাকবেন আর কি। বাট আবার আমরা কিন্তু কিওয়ার্ড ডেনসিটি অনুযায়ী কম ইউজ করব সেটা ঠিক আছে, কিন্তু আবার কিন্তু কিওয়ার্ড প্লেসমেন্ট নামক একটা বিষয়ও আছে। কিওয়ার্ড প্লেসমেন্ট জিনিসটা কি এটা আমরা একটু বুঝি। ভাই আপনার এই ফাইল দিয়ে দিয়ে আচ্ছা, ওকে জি, কিওয়ার্ড প্লেসমেন্ট। ওকে, কিওয়ার্ডস প্লেসমেন্ট জিনিসটা কি এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। আচ্ছা, যাই হোক, আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট জিনিসটা হচ্ছে যে আপনি কোথায় কোথায় আপনার কিওয়ার্ডগুলোকে প্লেস দিবেন। মানে আমরা তো কিওয়ার্ড জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা আর্টিকেলের মধ্যে। আমরা যে একটা আর্টিকেলে 3 বার বা 4 বার বা 5 বার ইউজ করতে পারবো, সেটাকে কি আমরা যে কোনো জায়গায় ইউজ করে শেষ করে ফেলবো, নাকি সব থেকে বেস্ট জায়গাগুলোতে প্লেস দিব? অবশ্যই বেস্ট জায়গাতে। ধরেন আপনাকে যদি কি থাকে, আপনার যদি বলা হয় যে আপনাকে ধরেন এমন একটা কয়েন দেওয়া হলো, যে কয়েনটা 5টা কয়েন দেওয়া হলো, আপনাকে সেই রাস্তাটা পার হতে আপনার যদি কয়েনের হিসাব করেন অ্যাটলিস্ট 10টা কয়েন বা 20টা কয়েনের দরকার, কিন্তু আপনি সেই জায়গায় কি করবেন? আপনি প্রথমে ছোট জায়গাতেই কি খরচ করে ফেলবেন, নাকি বড় বাধার জন্য আরো জমায়ে রাখি? আমি কিন্তু বড় বাধার জন্য জমায়ে রাখি, ছোটখাটোগুলো হয়তো আপনি লাভ দিয়েই পার হলেন। মানে এই বিষয়গুলো এমন যে কিওয়ার্ডের প্লেসমেন্ট জিনিসটা হচ্ছে যে আর্টিকেল তো আমরা অনেক বড় করে লিখতেছি, তো আমরা যে কোনো জায়গায় এসে কি এখন প্রোজ এন্ড কনস এর মধ্যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কি ইউজ করে দিব? না, আমরা সেটা করব না।
নাকি মাঝে আমরা যে কাজটা করব, আমাদের যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা সেটা সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইউআরএল এর মধ্যে থাকতে হবে। ওকে, একটা চলে গেল। এরপরে আমাদের হেডিং এর মধ্যে তো মাস্ট বি থাকতেই হবে, হেডিংটাই অবশ্য সবথেকে ইম্পর্টেন্ট, অবশ্যই ইউআরএলটাও ইম্পর্টেন্ট। তো আমাদের যে কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড সেটাকে আমাদের হেডিং এর মধ্যে রাখতে হবে এবং হেডিং এর শুরুর দিকে রাখার চেষ্টা করতে হবে এবং আমরা আমাদের ইউআরএল এর মধ্যে রাখবো। সো দুইটা গেল। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কিওয়ার্ডের শুরুর দিকে, মানে ইন্ট্রোডাকশনে যদি শুরুর দিকে পারি বা 100 ওয়ার্ডস এর মধ্যে বা প্রথম প্যারাতে আমাদেরকে রাখতে হবে। দেখেন প্রথম প্যারাতে কিন্তু এখানে রাখা হয়েছে। আপনি যদি অন্যগুলো এভাবে খেয়াল করেন আপনি সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন। এখানে যদি আমরা এভাবে যাই কন্ট্রোল এফ দিয়ে দেখবেন এই যে শুরুর দিকে কিন্তু দেখেন টেকনিক্যালি একবার রাখা হয়েছে। তো আমরা যে কাজটা করব, আমরা আমাদের কিওয়ার্ডটাকে এই যে দেখেন আবার একটু বোল্ডও করে দিয়েছে। ওকে, কেন বোল্ড করেছে যেন একটু চোখে পড়ে, সে কিন্তু এই কিওয়ার্ডটাকে টার্গেট করেছে। মানে আমরা যে কিওয়ার্ডটা ইয়ে করি সেটা বলেছি হেডিং এ দিব, আমাদের ইউআরএল এ দিব এবং আমাদের ইন্ট্রোডাকশনে দিব এবং যতটা শুরুর দিকে ফার্স্ট প্যারাতে 100 ওয়ার্ডস এর মধ্যে দেওয়া যায় সেটা দিব। 100 ওয়ার্ডস বলতে 100 ওয়ার্ডের মধ্যে বা উপরের দিকে বা যতটা উপরে সম্ভব প্রথম প্যারাতে। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে যারা র্যাঙ্কিং এ আছে তারা এই ফর্মুলাগুলো ব্যবহার করেছে। তো আমাদের ইউআরএল গেল, আমাদের হেডিং, এরপরে আমাদের এখানে, এবং সেটা কিন্তু এক্সাক্ট ম্যাচ যেটা মানে যে কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক চাচ্ছি। এরপরে যদি আমি সেকেন্ড ইম্পর্টেন্ট বলি তাহলে হবে কোথায়, কোনো সাব হেডিং এ, মানে কোনো H2 তে, যেটা দেখেন এটা লেখার পরে এখানেও কিন্তু আমাদের ওই কিওয়ার্ডটা কিন্তু আছে। ওকে, বাট এখানে এই যে কিছু এই টাইপের কথা লেখার কারণে দেখেন এখানেও কিন্তু আমরা যদি এভাবে দেখি, বাট এখানে কিন্তু দেখেন ধরতেছে না, কিন্তু এখানে কিন্তু আলটিমেট দ্য 9 বেস্ট শেপ নাইফস আন্ডার 100। ওকে, ধরেন জাস্ট এই যে 9 দিয়েছে জন্য এটা এক্স্যাক্ট এটা কপি হচ্ছে না, কিন্তু এখানেও কিন্তু সেকেন্ড হচ্ছে কোনো সাব হেডিং বা এই সেই। এরপরে যদি পারেন একবার লাস্টের দিকে। তো আমরা যে কয়টা টপিকস নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্রথম কোথায় দিব, হেডিং এর মধ্যে, ইউআরএল এর মধ্যে, ইন্ট্রোডাকশনে, কোনো একটা সাব হেডিং বা H2 তে, যদি আরো বেশি হাতে থাকে তাহলে একটা H3 তেও দিয়ে দিতে পারি, কোনো একটা H3 তে। এরপরে কনক্লুশনে আরো যদি হাতে থাকে তাহলে আমরা কি করব, বডির মধ্যে ছড়িয়ে দিব। কিন্তু এত বেশি তো আসলে আমাদের ইয়ে থাকে না, সেক্ষেত্রে অনেক বেশি বড় করলে কিওয়ার্ড ইউজ করার পরিমাণটাও একটু বেড়ে যায়। তখন আপনি চাইলে বডির মধ্যে বা কোনো একটা H3 তে এইগুলোতে ইউজ করতে পারেন। ওকে, তো আশা করি কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো কিওয়ার্ড প্লেসমেন্ট যদি আমি এভাবে কোনো ইমেজ দিয়েও একটু বোঝানোর চেষ্টা করি, দেন এক্সাম্পল এই ইমেজটা দিয়ে যদি আমি এভাবে বলি, দেন ইমেজটা দেখে একটু ওপেন হয়নি, অনেক কি হয়ে গেছে, আমি কিছু কেটে দিই। হ্যালো স্যার, জি বলেন। ওই যে একদম প্রথম দিকে স্যার একটা দেখালেন না, মানে কি একটা প্যারার মধ্যে কতগুলা মানে কি যে ডেনসিটি এসে পড়ে স্যার, এটা কোনটা চাপ দিতে হবে, ওটা মানে কি করলে হবে স্যার? এটা চার পর্যন্ত দেখাবেন স্যার, তাহলে ভালো হতো। আচ্ছা, আগে আমরা শেষ করে নেই। জি, ওকে, কিওয়ার্ড প্লেসমেন্টের দাঁড়ান, একটা ইমেজটা অবশ্য লোড নিচ্ছে মেবি, এই জন্য এখন ওপেন হচ্ছে না। এখানে গেলেও আর কি ওই সেম জিনিস, যে কিওয়ার্ডগুলো যে ইউআরএল এর মধ্যে, পেজের টাইটেলের মধ্যে। ওকে, এছাড়া ইম্পর্টেন্ট কথা তো বললামই, আবার এছাড়া আমরা কোনো একটা ইমেজের মধ্যে অল্টা ট্যাগ ম্যাক করেও দিতে পারি। তবে মূলত আমি যদি হচ্ছে কোনো একটা এই যে ইয়ে দেখে বলি, তাহলে আমরা বললাম যে আমাদের কিওয়ার্ড প্লেসমেন্টগুলো কোথায় কোথায় করব। এটা আমরা দেখিয়েছি যে এইটার কথা বলতেছিলেন কিভাবে দেখতেছিলাম, কন্ট্রোল এফ দিয়েছি, কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলে বা ওয়ার্ড ফাইলে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলে এটা অটো চলে আসে। এটা কি ওয়ার্ড ফাইলে নিয়ে তারপরে স্যার করবো? আপনি ওয়ার্ড ফাইলেই তো প্রথম লেখার সময় সেখান থেকেই দেখে আসতে হবে। তখন দিব ডাব্লিউ কন্ট্রোল এফ চাপ দিলে তারপর এসে পড়বে না? হ্যাঁ হ্যাঁ, জি। ওকে, সো জাস্ট আমরা দেখেন
কিওয়ার্ড ডেনসিটির যে বিষয়, সেই বিষয়টা আমরা দেখলাম। কিওয়ার্ড প্লেসমেন্ট মানে কোথায় কোথায় আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে ইউজ করব, আমরা সেই বিষয় নিয়েও আমরা কি বললাম, কথা বললাম। তাহলে বুঝতে পারলেন যে একটা আর্টিকেলের যেহেতু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সো সেটাকে আমরা যে কোনো জায়গাতে ইউজ করে নষ্ট করে দিব না, সেটাকে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা কি করব, ইউজ করব। তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা আমাদের কোনটা, সেটা হচ্ছে হেডিং বা যেটাকে H1 বলা হয়। এরপরে ওই যে ইউআরএল এর মধ্যে, এরপরে আমরা ইন্ট্রোডাকশনে প্রথম প্যারাতে, মানে যেটা ইন্ট্রোডাকশন বা প্রথম প্যারা বা টপ 100 ওয়ার্ডস এর মধ্যে এটা, এরপর পারলে কোনো একটা সাব হেডিং এ, এরপরে আমরা যদি আরেকটা হাতে থাকে তাহলে কোথায়, কনক্লুশনে। আর যদি এছাড়াও আরো হাতে থাকে তাহলে ভিতরে আপনি সরিয়ে দিতে পারেন, বা না থাকলে আমরা রিলেভেন্ট কিছু কিওয়ার্ড সরিয়ে দেই। রিলেভেন্ট কিওয়ার্ড কি, যে এক্সাম্পল এই যে টপিকসটা আমরা লিখলাম, এটা আমরা অনেক সময় রিলেভেন্ট কিওয়ার্ডগুলো ওই টপিকসের নিচে, অনেক সময় যদি আপনার অন্য কোনো টপিকস আসে, দেখেন এইটার ক্ষেত্রে অনেক সময় দেখবেন ইউএসডি সারা আছে। আমরা যদি এভাবে দেখি, মানে এখানে তো ইউএসডি সিম্বল সহ, এখানে আমরা ইউএসডি সিম্বল সারা সার্চ দেই, হয়তো আরো দু একবার থাকতে পারে, যাই হোক নাই, সমস্যা নেই। বাট আপনি শুধুমাত্র এইটা সারা দেখেন, বেস্ট কথা বাদ দিয়ে দিলে আপনি এখানে যদি 100, আমরা যদি ইউএসডি সিম্বল দেই, দেখেন এইগুলো তো আগের জায়গাতে, বা বেস্ট শেপ নাইফ, শুধুমাত্র বেস্ট শেপ নাইফ যদি দেখেন তাহলে এটা অনেক জায়গাতেই থাকতে পারে। বাট এইগুলো হেডেক না, হেডেক হচ্ছে আমাদের মূল এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা, এটা কিন্তু 25 জায়গায় আছে, এটা কিন্তু কোনো ব্যাপার না। কারণ অনেক জায়গায় শেপ নাইফ এই সে এগুলো আসতেই পারে, কিন্তু আমার এক্সাক্ট ম্যাচ ওই কিওয়ার্ডটা যেন এভাবে অতিরিক্ত না থাকে। অন্যান্য এই যে কি টপিকস বা এই সেই, যেমনটা আমি এই যে এখানে বললাম, যে এখানে হচ্ছে আমাদের লেখা হয়েছে হাউ টু গেট ওল্ড স্টেইন আউট অফ কার্পেট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা ওইটার পাশাপাশি আরো কিছু লং টেইল কিওয়ার্ড এগুলোর মধ্যে দিয়ে দিতে পারি, যে হাউ টু গেট ওল্ড পেট স্টেইন আউট অফ কার্পেট, এটা কিন্তু এক্সাক্ট ম্যাচ ওই কিওয়ার্ডটা না, বাট কাছাকাছি রিলেভেন্ট কোনো একটাকে আমরা এভাবে দুই চারটা কি করেছি, সরিয়ে দিয়েছি বডির মধ্যে, যদি আমরা এভাবে পাই, মানে ওটা লেখার সময় মানে ন্যাচারালি যেভাবে আসে আমরা সেভাবে লিখেছি। ওকে, তো যাই হোক, এটা আমাদের কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড প্লেসমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। এরপরে আমরা যেটা আসে সেই বিষয়টা হচ্ছে, আমরা তো কন্টেন্ট ফাইনালি কি করি, আমরা লিখি। তো আমাদের কন্টেন্টটা লেখার পরে আমরা আমাদের যে কন্টেন্টটা লিখি, ভাই আজকে এই পর্যন্ত রাখলো পারেন। আচ্ছা আমরা সেটা করতে পারি, দাঁড়ান আমরা একটু জাস্ট শেষ করে দিব, যে আমাদের অলমোস্ট শেষের দিকেই। তো আমরা আসলে যে কন্টেন্টটা লিখলাম এই বিষয়গুলো মেনে তো আমাদের কন্টেন্ট আসলে লিখতে হবে ওয়ার্ড ফাইলে। তো লিখার পরে আমরা আসলে সেই কন্টেন্টের বাকি যে বিষয়গুলো নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো লিখানোর বা লিখার পরে আমরা সেই কন্টেন্টটাকে যেটা করি সেটা হচ্ছে, দাঁড়ান এগুলোকে আমি একটু কেটে দেই, এই যে কোনো একটা সাব হেডিং, এইভাবে এই সমস্ত বিষয়গুলো মানার পরে আমরা কন্টেন্ট লেখার পরে কি করি, সেই কন্টেন্টটাকে আমরা হ্যামিংওয়ে অ্যাপ টুল আছে, ওকে, তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, তারপরেও আমরা দেখতে পারি। হ্যামিংওয়ে অ্যাপ নামক একটা টুলস আছে, এখানে গিয়ে আমরা আমাদের কন্টেন্টের রিডেবিলিটিটা চেক করতে পারি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যামিংওয়ে অ্যাপ টুল আমরা দিলে এটা যদি গ্রেড 7 এর নিচে আসে মোটামুটি ভালো, 6, 5 এগুলো গ্রেড ভালো। তো তারপরেও এই আর্টিকেলেও দেখেন কিছু কিছু জায়গায় আছে আপনার হচ্ছে একটু দেখাচ্ছে হার্ড, এবং কিছু কিছু হতে পারে মূল বিষয়টা বোঝানোর জন্য। তবে যদি এরকম হয় যে আপনার এগুলোকে আরো ইজিতে লেখা যায়, মানে ভাই, এই যে একটু শর্টস, জি বুঝি নাই, আরেকবার যদি বলতেন ভাই, বুঝি নাই। মানে ভাই এখানে আরেকবার যদি হচ্ছে বলতেন এই টপিকটা বুঝি নাই। এইটা হচ্ছে আপনার কন্টেন্টটা hemingwayapp.com টুলে দিলে এখানে কি আপনার সেন্টেন্স গুলো অনেক হার্ড নাকি ইজি, এই বিষয়টাকে তারা আর কি এখানে দেখায় দেয়।
তো যেটা আপনার গ্রেডিংটা যত কম হবে এই টুলের, যদি 6-7 এর নিচে হয় তাহলে বেটার। এখানে কি কি জিনিস সলভ করা যেতে পারে, ওই যে অল্টারনেটিভ একই জিনিস সে বারবার ইউজ করেছে কিনা সেই জিনিসগুলো আর কি। তবে এটা ওইভাবে আসলে বেশি রিইউজ করে নাই, বা যেগুলো একটু ইয়োলো আছে সেগুলো একটু মোটামুটি হার্ড সেন্টেন্স, ওকে, অ্যাক্টিভ ভয়েস এই সে ইউজ করছে 10টা। সেইখান থেকে আর কি এই জিনিসগুলো বোঝা যায়। তো আপনি চাইলে এটাকে এখন সলভ করার জন্য যদি মনে করেন যেখানে তো প্রবলেম দেখাচ্ছে এটাকে যদি আরেকটু সহজ ভাষায় লিখে বোঝানো যায় কোনোভাবে, তাহলে ধরেন আপনি কি করতে পারেন, সেগুলোকে চাইলে আমি এমনিতে এখানে আর কি একটা ফুল স্টপ দিয়ে দেখাচ্ছি, যে যদি সম্ভব হয় দেখেন, তাহলে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর কি। আর যদি মনে হয় যে না এটাকে কোনোভাবে আসলে ইজিতে লেখার জন্য করা যাচ্ছে না, তাহলে দরকার নাই। মানে hemingway.com টুলে এসে আমরা আর কি মোটামুটি কন্টেন্টটা যদি এভাবে কোনো দেখি একটু ইমপ্রুভ করতে পারি। তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট টুল না, বাট ইম্পর্টেন্ট টুল হচ্ছে এখন আমাদের যেটা, সেটা হচ্ছে গ্রামারলি। আপনারা সবাই গ্রামারলিতে অ্যাকাউন্ট করে নিতে পারেন ফ্রিতে, ওই যে অ্যাডন্স আছে। এখানে গেলে কি হবে, আপনার রাইটিংয়ে যদি কোনো গ্রামাটিক্যাল ইরর থাকে তাহলে এটা দেখিয়ে দিবে এবং সলভও করে দিবে, জাস্ট ক্লিক করে দিতে হবে। মানে এখানে আসার পরে জাস্ট আমাদের কি করতে হবে, নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পরে আপনার কন্টেন্টটা দিয়ে দিলে, যদি আপনার কোনো, যদিও পেইডে আরো অনেক বেশি কিছু দেখায়, তবে দেখেন এখানে যদি যেমন নাইফ ফর আন্ডার, ওকে দেখেন এখানে কিন্তু গ্রামাটিক্যালি এতে ফর হয়, তাদের অনেক ভালো লেখানোর জন্য তাদের এখানে কিন্তু আমরা ওইভাবে খুব বেশি প্রবলেম পাচ্ছি না। মেক, ওকে, আমরা যদি দেখি দে সাম ডিফারেন্ট ম্যাটেরিয়াল অ্যালোস দ্য মেক দেয়ার, এখানে কিন্তু মেক্স হবে না, আসলে গ্রামাটিক্যালি এটা হবে নাইফ এজ হয়। Okay, the first thing you see the knife is the little bit, okay, knife আর হয় না, ওকে, উইথ এর এখানে ইন সিম্পল ওয়ার্ড, ওকে, উইথ সিম্পল না ইন সিম্পল ওয়ার্ড এভাবে। ওকে দেখেন গ্রামাটিক্যালি কোনো ইরর টিরর থাকলে সেগুলোকে আমাদের কি করে দিবে, দেখিয়ে দিবে, এবং ওই যে রেড করে দিবে, আমরা সেগুলোকে কি করতে পারবো, একটু সলভও করতে পারবো। তো এরকম আমাদের গ্রামাটিক্যালি কোনো ইরর টিরর থাকলে আমরা এদিক থেকে এসে সলভ করে নিতে পারবো। আপনাকে ইজের জায়গায় এখানে আর হবে, ওকে, দেখবেন প্রতিটা জিনিসই গ্রামাটিক্যালি। তো আমরা এই grammarly.com এ এসে আমাদের লেখা যে আর্টিকেলটা যেটা আমরা লিখবো সেগুলোর একটু গ্রামাটিক্যালি ইরর গুলো এখান থেকে সলভ করে নিতে পারি। আর এগুলো ভাই ছাড়াও, অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়? জি, অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় একটু বলে দিতেন। অ্যাকাউন্টটা খোলার জন্য জাস্ট আপনি ওই যে grammarly.com এ গিয়ে আপনাকে ওই আগের মতো যেভাবে আমরা আসলে করে থাকি সেগুলো যদি আমরা একটু দেখি, grammarly.com এ চলে যান, গিয়ে এখান থেকে আমরা যাই, এরপর এই যে grammarly.com, এখানে গিয়ে জাস্ট অ্যাডঅনসও আছে, অথবা আমরা অ্যাডঅনস না করে ব্রাউজার থেকে করতে গেলে প্রথমে লগইন এ ক্লিক করলাম। এরপর দেখেন আমাদেরকে এখান থেকে যেটা, এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে আপনি ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ইমেল সাইন আপ এভাবে করে করে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। তো এটাতে গ্রামারলিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের কোনো গ্রামাটিক্যাল ইরর টেরর এগুলো থাকলে আমরা সলভ করে নিতে পারবো। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের রাইটিংটা কপিরাইট হয়েছে কিনা বা কারো রাইটিং এর সাথে মিলে গিয়েছে কিনা, এটার জন্য আমরা কিউ টেক্সট দিয়ে চেক করতে পারি, qtext.com, বা স্মল এসইও টুলেরও কিছু আছে, কিউ টেক্সট দিয়ে বা এগুলোতে আমরা যে আর্টিকেলটা লিখেছি সেটা কি আসলে অন্য কারোর রাইটিং এর সাথে মিলে গেছে, নাকি আমরা যদি কাউকে দিয়ে লিখিয়ে নেই তাহলে সে কি আসলে কপি টপি করে আমাকে দিয়েছে নাকি ইউনিক ভাবে লিখেছে, এই জিনিসগুলো আমরা চেক করতে পারবো। আমি ধরেন এতটুকু কন্টেন্ট যেটা লিখেছি এক্সাম্পল বোঝানোর জন্য, যে আমাকে এটা কেউ লিখে দিয়েছে বা আমি লিখেছি, নিজে লিখলে তো আসলে ওইভাবে কপিরাইট হবে না। তারপর মনে বলে যদি কোথাও কোনো দু এক জায়গায় সেম হয়ে যায় আমরা একটু এডিট করে নিতে পারবো, কিন্তু অন্য কাউকে দিয়ে লিখাই নিলে সে কি কপি করে দিয়েছে নাকি ইউনিক ভাবে লিখেছে আপনি এখানে দিলেই বুঝে যাবেন। তো আমাদের রাইটিংটা যেন কোনোভাবেই কপিরাইট না হয়, এটা যেন ইউনিক হয়। এটা তো অবশ্যই ইউনিক হবে, কারণ এটা যেহেতু আপনার, আগে আমরা এটা দিলাম, দেখেন সে চেক করতেছে। আর সবাই মিউট করে দেন, আমাদের এটা হলেই শেষ।
কোনো সাইটের সাথে যদি মিলে যায় সেই সাইটের লিঙ্কও দিয়ে দিবে যে অমুক সাইট থেকে এটা এই লাইনগুলো কপি হয়ে গেছে, তখন আমাদের সেই জায়গাগুলোতে সলভ করতে হবে। বা কেউ যদি আমাদের কোনো রাইটার কন্টেন্ট লিখে দেয় আমরা তখন এগুলো চেক করতে পারবো। সলভ না করলে কোনো প্রবলেম হবে পরবর্তীতে? সরি বুঝি নাই। সলভ না করলে পরবর্তীতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, এটা সলভ না করলে তো অবশ্যই প্রবলেম আছে। আচ্ছা দেখেন এইগুলোতে অবশ্য সবই ঠিক আছে, অথবা আমরা যেটা করি এখানে অবশ্য কিছু লাইন তাদের ওয়েব আর্কাইভ ডট ওআরজি, ওয়েব আর্কাইভে থাকলে কোনো সমস্যা নেই। ওয়েব আর্কাইভ বলতে এটা কিন্তু আসলে তাদেরই সাইটের, মানে বলতেছে যে এই সাইটের সাথে 100% মিলে গেছে। তো এইটা তো আমরা যেখান থেকে কপি করেছি সেই সাইটেরই, ওই যে আমরা যেটা knifeadvisor.com, তো এটা তো তাদেরই সাইট, তো এটাতে তো আর কোনো সমস্যা নেই। তো দেখেন তার মানে অন্য কোনো ইয়ের না। আমরা যদি আমাদেরটা সেম ভাবে দেই তাহলে আমাদেরটা তো আমাদেরটার সাথে মিলে গেলে আমাদের ব্লেন্ডার ফেয়ারের আর্টিকেল সেটার সাথে মিলে সেটা তো আর কপি না। কিন্তু যদি অন্য কোনো সাইটের আসে যে এই সাইট থেকে মিল, তখন আপনাকে সেগুলো সলভ করতে হবে। ওয়েব আর্কাইভ মানে বুঝতে পারলাম যে তাদের সাইট, এই যে দেখেন বলতেছে এই সাইটের সাথে মিলে গেছে, তো এটা তো ওনাদের সাইটই। ওকে, আগস্টের 8 তারিখে তারা যেটা পাবলিশ করছে তার মানে এটা টোটালি ইউনিক, কারণ যে সাইটটা সেটাই আছে। বাট আপনি যদি অন্য কোনো সাইটের কন্টেন্ট নিয়ে দেখেন যে এখানে অন্যান্য সাইট দিয়ে কপিরাইট দেখাচ্ছে, তার মানে বুঝবেন যে প্রবলেম। বা আপনি যেটা লিখছেন সেটা যদি প্রথমেই দেন, আচ্ছা সব থেকে বেটার হয় আমরা যদি আমাদের এটাকেই এখানে দেই আবারও, অবশ্যই একবারের বেশি চেক করতে দিবে কিনা এখানে জানি না, তাও আমরা ট্রাই করে দেখি। কয়েকবার বেশি দিচ্ছে না। তো যাই হোক, এটা যদি আমরা এভাবে স্মল এসইও টুল বা এগুলোতে দেখি, আপনি যদি এরকম ফ্রি প্লাগারিজম চেকার, এভাবে যদি প্লাগারিজম চেক এগুলোতেও যদি যান, তাহলে মোটামুটি আপনাকে দেখাবে যে আপনি এটা, এই যে স্মল এসইও টুল বা এই যে কিউ টেক্সট, আপনি এভাবে সার্চ করে অনেক টুল পাবেন, সেখানে দিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের রাইটিংটা আসলে কোথাও থেকে কপি টপি করা হয়েছে কিনা। এই যে এখানে আমরা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা কি করব, চেক প্লাগারিজম। এখানে গ্রামারলিও এগুলো চেক করা যায়। তো যখন আচ্ছা একটা মিনিট, এখানে মনে হয় 1000 ওয়ার্ডের উপরে নিবে না, আমরা যেহেতু 1000 ওয়ার্ডের উপরে দিয়েছি, এখানে 1400 ওয়ার্ডের মতো আমরা কিছু অংশ কেটে দেই। এটা 2 বারে 3 বারে দিতে হবে তার মানে। ওকে, আমরা এখন যদি চেক করি, চেক প্লাগারিজম, যে আমরা যে কন্টেন্টটা লিখেছি সেটা কি কারো সাইটের সাথে মিলে গেছে নাকি টোটালি ইউনিক। দেখেন সেই জিনিসগুলো আমরা এখন কি করতে পারবো, চেক করতে পারবো। এটা মাত্র চেক হচ্ছে, সেটা চেক হোক। দেখেন কিছু কিছু লাইন চেক করেছে যেগুলো সবগুলো কি ইউনিক। এখন পর্যন্ত সে কোনো কপিরাইট পায় নাই, কারণ এটা আমাদের মতো করে হয়তো লেখা। যদি কোনো লাইন ভুলে হয়েও যায় তখন দেখাবে, এক লাইন বা কিছু অল্প একটু হলে এগুলোতে সমস্যা নেই। বাট যদি দেখেন কিছু জায়গায় হয়ে গেছে তখন সেটাকে নিজেকে আরেকটু ইউনিক করতে হবে। তবে নিজের মতো লিখলে কখনো এভাবে প্লাগারিজম চেক না করলেও হবে, কারণ আপনি তো জানেন আপনি ইউনিক করে লিখছেন। বাট কেউ লিখে দিলে সেগুলোকে চেক করে নিতে হবে, বা নিজে লিখলেও যদি কারোর সাথে কপি টপি হয়ে যায় সেগুলোকে একটু চেঞ্জ করতে পারেন। তবে প্রোডাক্ট নিয়ে লিখতে গেলে আবার যদি প্রোডাক্টের মডেল, প্রোডাক্টের নামে কপি মিলে যায় ওটাতে কিন্তু সমস্যা নেই, কারণ প্রোডাক্টের মডেল কত সিসি ক্যামেরা বা এই সেই কত পিক্সেল কি, এগুলো তো আর চেঞ্জের কিছু নাই, সব প্রোডাক্টে একই হবে।
তো দেখেন পুরাটাই কি 100% আমাদের এটা ইউনিক বলতেছে, এখনো 100% হয় নাই, 80% চেক করছে সে। এখন পর্যন্ত যা চেক করছে সবই টোটালি ইউনিক। সো 100% এটা ইউনিক হবে, কারণ এটা যেহেতু নিজেদের মতো ওইভাবে লিখা। ওকে, সো 100% ইউনিক, কোনো লাইনই কপি নাই। কোনো লাইনে কপি হলে দেখাই তো সেই লাইনটা আমাদের একটু ঠিক করে নিতে হতো। তো আমরা আমাদের কন্টেন্টগুলো লেখার পরে আসলে এই বিষয়টাই, এটাই হচ্ছে টোটালি যে আমরা লেখার পরে সেটাকে গ্রামারলি দিয়ে আমরা বিশেষ করে গ্রামাটিক্যাল ইররগুলো সলভ করে নিব, এবং সেই সাথে অবশ্যই আমরা কি করব, প্লাগারিজম চেকার টুলগুলো দিয়ে আমরা দেখে নেব যে আমাদের রাইটিংগুলো প্লাগারিজম হয়েছে কিনা। আবার ভুলেও অন্য কারোর কন্টেন্ট নিয়ে স্পিনিং করবেন না। এগুলো হয়তো এই সমস্ত টুলেই হলেও ওই যে যেমন আপনার যেটা বললাম কিউ টেক্সট বা বিশেষ করে পেইড কিছু টুল আছে, বা বিশেষ করে গুগল কিন্তু এগুলো ধরে ফেলবে, কারণ প্লাগার ওই কেউ যদি আর্টিকেল স্পিনিং করেন তাহলে অনেক সময় আপনাকে এই সমস্ত টুলগুলো ধরতে পারবে না, ঠিক আছে, কিন্তু গুগল কিন্তু এটা ধরে ফেলবে, কারণ আপনার স্পিনিং করা আর্টিকেলের কিন্তু পুরো মিনিং ঠিক থাকে না আসলে। কারণ ওইখানে আপনি স্পিনিং করলে যেটা হয়, সে শুধু খালি সিনোনিমাস জিনিসপত্র বসায়। ধরেন এক জায়গাতে গুড দরকার, সে দিয়েছে পারফেক্ট, ওইখানে ধরেন পারফেক্ট কথাটা হয়তো ওই সেন্টেন্সে আসেই না। ওকে, সো এরকম করে ফেলে অনেক স্পিনিং টুল আছে। স্পিনিং টুল কি, যে একটা কন্টেন্টকে ওইটার মধ্যে দিলে ওইটা রিরাইট করে ফেলে, কিন্তু এগুলো আপনারা কখনো নিজের সাইটে পাবলিশ করার জন্য করবেন না। যাই হোক, এই মোটামুটি আর্টিকেল রাইটিং এর ইয়ে। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে কি যেটা বললাম যে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেই সাথে আমার হচ্ছে দেখবেন ইউটিউব চ্যানেলেও আর্টিকেল রাইটিং এর আরেকটা মনে হয় ভিডিও আছে, আর্টিকেল রাইটিং মাস্টার ক্লাস, সেটাও দেখে নিতে পারেন। সো এইগুলো আমাদের